ওকে, আপনাদের রেকর্ড স্টার্ট হয়ে গেছে। তো আজকে হলো আমাদের টপিকের ক্লাস নম্বর 1, রাইট? অ্যান্ড সিরিয়াল অনুযায়ী ক্লাস নম্বর 2। আমাদের লাস্ট ক্লাসে একটা ক্লাস ছিল এবং আজকে একটা ক্লাস, ঠিক আছে? ওকে, তো আমরা এই 8 মাসের কোর্স শেষে নিজেকে কি হিসেবে পরিচয় দিতে পারবো বলেন দেখি? ফ্রন্ট এন্ড ডেভেলপার। ফ্রন্ট এন্ড ডেভেলপারের কাজ কি? একটা ওয়েবসাইট বিল্ড করা। দ্যাট মিনস আমরা 8 মাসের ট্রেনিং এর মাধ্যমে একটা ওয়েবসাইট কমপ্লিটলি বিল্ড করতে পারবো, তাই না? তাই সবার আগে আমাদের কি জানা উচিত? ওয়েবসাইট জিনিসটা অ্যাকচুয়ালি কি, রাইট? তো এই ব্যাপারেই আমরা একটু ডিটেলস জানবো। তো যেহেতু আমরা ওয়েব ডেভেলপার হতে যাচ্ছি, তাই আমাদেরকে জানতে হবে কি ওয়েবসাইট কি জিনিস, ঠিক আছে? তো আমি যদি একটু নেক্সট স্লাইডে যাই, এখানে একটা লেখা আছে, পড়েন দেখি লেখাটা কি, মনে মনে পড়ি। হ্যাঁ, ওকে, সবাই পড়ে ফেলছি? আচ্ছা, এটা পড়ে কি বুঝছি বলেন দেখি? একটা ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকতে পারে, যেটাতে হলো কিছু কমন আইডি, মানে কমন কন্টেন্ট থাকবে এবং একটা স্পেসিফিক ডোমেইন নেম থাকবে একটা ওয়েবসাইটের মাধ্যমে, রাইট? তো আমাদের ওয়েবসাইট অ্যাকচুয়ালি কি? ওয়েবসাইট হলো আমাদের একটা পেজ, একটা কি পেজ অথবা কিছু ওয়েব পেজের সমষ্টি। দ্যাট মিনস একটা ওয়েবসাইটের মধ্যে একটা পেজও থাকতে পারে, আবার মাল্টিপল পেজও থাকতে পারে। অ্যান্ড ওই পেজের মধ্যে কন্টেন্টগুলো রিলেটেড থাকবে। কি রিলেটেড? ধরেন আপনি একটা ই কমার্সের বিজনেস করতেছেন, যেরকম একটা নাম বলেন দেখি ই কমার্স বিজনেসের। দারাজ। আচ্ছা, দারাজ এখন যাবো না, বিকজ ওখানে অনেক প্রোডাক্ট। আর একটা ইজি এক্সাম্পল দিতে যাচ্ছি, ধরেন ঘরের বাজার, ঠিক আছে? ওইখানকার প্রোডাক্টগুলো কি রিলেটেড? ফুড রিলেটেড, রাইট? এবং তাদের ওয়েবসাইটে ধরেন আপনার ফুড রিলেটেড প্রোডাক্ট ডিসপ্লে না করে ওখানে দেখা যায় এখানে হৃদরোগের চিকিৎসা করা হয়, ঠিক আছে? এটা কি ম্যাচ করবে? ম্যাচ করবে না, বিকজ ওদের কন্টেন্ট কি? ফুড। তাদের যদি মেডিকেল রিলেটেড সার্ভিস থাকে, সেক্ষেত্রে কি হবে? আলাদা একটা ওয়েবসাইট হবে। বুঝতে পারছি? তো এইখানে কন্টেন্টগুলো কি রিলেটেড থাকবে? আমার মেইন থিম রিলেটেড। এক একটা কন্টেন্ট আরেকটার সঙ্গে লিঙ্ক থাকবে। বুঝতে পারছি সবাই? ওকে, তার মানে একটা ওয়েবসাইটে যদি একটা পেজ থাকে, তাহলে কি সেটাকে ওয়েবসাইট বলবো না? বলবো। আর যদি মাল্টিপল পেজ থাকে, তাও ওয়েবসাইট বলবো। তার মানে ওয়েবসাইটে ওয়েব পেজ থাকলেই সেটা ওয়েবসাইট। বুঝতে পারছি? এরপর এখানে কিছু কথা বলা আছে। একটা দেওয়া আছে কমন ডোমেইন নেম। কমন ডোমেইন নেম বলতে কি বোঝাচ্ছে এটা আমরা পরবর্তীতে জানবো। আগে বুঝবো ডোমেইন নেম কি, ঠিক আছে? তো আপনারা ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট সার্চ করেন, ধরেন ওয়েবসাইটটা সার্চ করবেন, কি নামে সার্চ করবেন? creativityinstitute.com, রাইট? তারপরে আপনি ফেসবুক সার্চ করবেন, কি নামে সার্চ করবেন? facebook.com। ইউটিউব সার্চ করলে youtube.com। তো এই যে ইউটিউব, ফেসবুক, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, এই নামগুলো হলো ডোমেইন নেম। নামগুলো কি নেম? ডোমেইন নেম। অ্যান্ড এরপরে যে টপ লেভেল ডোমেইন যেটা আসে সেটা হলো .com, ঠিক আছে? .com থাকে, .edu থাকে, .bd বাংলাদেশের কান্ট্রি ডোমেইন নেম, এটা টপ লেভেল ডোমেইন। তারপরে ইন্ডিয়ার আলাদা আছে, মিলিটারিদের জন্য আলাদা থাকে, এডুকেশনের জন্য আলাদা ডোমেইন নেম থাকে। অ্যান্ড কম মানে হলো কমার্শিয়াল, বিজনেস রিলেটেড। বুঝতে পারছি? তো এই শেষে যে .com, .xyz পাবেন, তারপরে edu পাবেন, অনেক টাইপের ডোমেইন পাবেন। এগুলোকে কি বলা হয়? টপ লেভেল ডোমেইন, ঠিক আছে? আর আমাদের যে নামটা থাকে, প্রতিষ্ঠানের নাম বা ওয়েবসাইটের নাম, যেরকম ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, তারপরে ফেসবুক, তারপরে ইউটিউব, এগুলো হলো ডোমেইন নেম, ঠিক আছে? আবার কম্বাইন্ডলি দুইটাকেও ডোমেইন নেম বলা চলে। বুঝতে পারছি? আচ্ছা, এখন এই যে ডোমেইন নেমটা আছে না, এই ডোমেইন নেমটা সবসময় ইউনিক হয়। কি হয়? ইউনিক হয়। মানে আমাদের ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট নামে অলরেডি একটা ডোমেইন নেওয়া আছে, আপনি চাইলেও এই নামে আর ডোমেইন খুলতে পারবেন না। ফেসবুক নামে অলরেডি ডোমেইন নেওয়া আছে, আপনি চাইলেও এই নামে ডোমেইন নিতে পারবেন না। বুঝতে পারছি? আমার যে ফিশিং হ্যাক হয় না, হ্যাকিং তো বুঝি, রাইট? এর মধ্যে একটা টাইপ হলো ফিশিং হ্যাক। ফিশিং জিনিসটা কি? লেটস সে আমি আপনাকে একটা লগ ইন পাঠালাম যে এখন এই প্রোডাক্টের মধ্যে এরকম ডিসকাউন্ট চলতেছে, আপনি যদি ডিসকাউন্টটা পেতে চান তাহলে আমাদের এখানে লগ ইন করুন। কারণ আপনি ওই লিঙ্কে ক্লিক করার পর দেখতেছেন ফেসবুকের লগ ইন পেজ, দেখতে চেহারা এক্স্যাক্ট ফেসবুকের মতো। বুঝতে পারছি? এটা আপনারাও বানাতে পারবেন সামনে গিয়ে। তো দেখতে কিসের মতো? এক্স্যাক্ট ফেসবুকের মতো। তো আপনি ওখানে আপনি আপনার পাসওয়ার্ড, ফোন নাম্বার অথবা ইমেল দিয়ে লগ ইন করে ফেললেন। বুঝতে পারছি? এখন আপনি যে লগ ইন করলেন, ওই পাসওয়ার্ড, ফোন নাম্বার, এই ডেটাগুলো চলে গেল হ্যাকারের কাছে। কার কাছে? হ্যাকারের কাছে। তো যখন লগ ইন করলেন তখন হয়তো বা পরবর্তী পেজে আমরা দেখালাম যে সরি, পেজ নট ফাউন্ড,
ঠিক আছে, যে কোনো একটা মেসেজ দেখলাম যে কোনো একটা ইরোরের কারণে পেজটা খুঁজে পাচ্ছি না, তখন একজন সাধারণ মানুষ কি চিন্তা করবে বলেন দেখি, লগ ইন করছে অথবা কোনো একটা প্রবলেমের কারণে আমার পেজটা আসে নাই, রাইট? তো এই জায়গাতেই ফিশার হ্যাকিং কাজ করে, কেমন, বা ফিশিং হ্যাকটা কাজ করে। তো ফিশিং এর মধ্যে তারা কি করে, আপনাকে একটা লিঙ্ক পাঠায় অ্যান্ড ওইখানে সেম ডিজাইনটা সেম থাকে, আপনি ডোমেন নেম সেম পাবেন না, বাট ডিজাইন তো সেম করতে পারবেন কি না? সো এর মাধ্যমে তারা আপনার পাসওয়ার্ডগুলো পায়। এবং যারা চালাক আছে তারা যে কোনো লিঙ্কে ক্লিক করার আগে সবার আগে উপরে ডোমেনটা চেক করে যে ডোমেনটা অথেন্টিক কি না। ওকে, যেরকম আমি যদি হ্যাকিং কোনো বা ফিশিং কোনো লিঙ্ক তৈরি করতে চাই ফেসবুকের নামে, তাহলে আমাকে দিতে হবে facebook.com না দিয়ে ফেসবুকের পরে হয় একটা রাইট স্ল্যাশ অথবা আন্ডারস্কোর, মানে কিছু না কিছু ইউনিক দিতেই হবে, বুঝতে পারছি? একটা রাইট স্ল্যাশও দিতে পারি, একটা আন্ডারস্কোর দিতে পারি, কোশ্চেন যে কোনো কিছু একটা দিতে পারি, অথবা ফেসবুকের জায়গায় ফেসবুকস দিতে পারি, এস একটা এক্সট্রা লাগাতে পারি। সো এইভাবে কি হবে, ফেসবুক নামে ডোমেনটা এক্সিস্ট করে তো আমি ওটা পাবো না, বাট ফেসবুকস নামে কি কোনো ডোমেন এক্সিস্ট করে না, তার মানে আমি ওইটা পাবো, বুঝতে পারছি? তো এইভাবেই হ্যাকাররা আপনাদের আইডিগুলো হ্যাক করে থাকে, ঠিক আছে? ওকে, এখন এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন? ওকে, .com তারপরে .edu আপনারা অনেক কিছু পাবেন, শুধু .com পাবেন এমনটা নয়, .comটা বেশি প্রচলিত, ঠিক আছে? .com .edu .bd .tr টিয়া তো তুর্কি, কেমন, এটা অনেক কিছুই পাবেন, এগুলোকে বলে টপ লেভেল ডোমেন, রাইট? বুঝতে পারছি সবাই? ওকে, তাহলে ডোমেন কি, টপ লেভেল ডোমেন কি, ডোমেন নেম সবসময় ইউনিক হয়, এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা যে ওয়েবসাইটগুলো বানাই, কি করি আমরা, ওয়েবসাইটগুলো যেগুলো আমরা বানাই, এই ওয়েবসাইটগুলো যখন আমরা পাবলিক করতে চাবো তখন আমার লোকাল মেশিনে থাকলে হবে না। লোকাল মেশিন বলতে কি বোঝায়, এই যে আমার পিসিটা আছে, এই পিসির মধ্যে আমি এখন ওয়েবসাইটটা বিল্ড করতেছি এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা চেক করার জন্য আমি পিসির মধ্যে রান করাবো, রাইট? তো এই পিসিটা হলো আমার লোকাল মেশিন, এই পিসিটা কি আমার লোকাল মেশিন। তো আমার এই ওয়েবসাইটটা যে রান হচ্ছে, এটা কোথায় রান হচ্ছে, আমার পিসিতে। তাই আমি যখনই ওয়েবসাইটটা চালু করব তখন আমি আমার পিসিতে দেখতে পারবো, বাট আপনারা সার্চ করে বের করতে পারবেন না, বুঝতে পারছি? তো সার্চ করে বের করে যাতে আমার ওয়েবসাইটটা পায়, এর জন্য এই ওয়েবসাইটটাকে হোস্ট করতে হবে। কি করতে হবে? হোস্ট। আপনারা অনেকেই নামটা শুনে থাকবেন, ডোমেইন হোস্টিং, তাই না? ডোমেইন জিনিসটা তো আমরা বুঝছি, ঠিক আছে? আরেকটা থাকে হোস্টিং। হোস্টিং এর মধ্যে আপনার কোডগুলো রাখতে হয়। হোস্টিং এ কি রাখতে হয়? কোডগুলো রাখতে হয়। ওই হোস্টিং কি করে, হোস্টিং যে সার্ভারটা আছে আপনার কোডগুলোকে সব সময় রানিং রাখে। কি রাখে? রানিং রাখে। অ্যান্ড ডোমেইন নেমের মধ্যে হিট করলে আপনার যে ব্রাউজারের সার্চ ইঞ্জিন আছে সেই সার্চ ইঞ্জিন আমাদের কোডগুলোকে নিয়ে এসে প্রেজেন্ট করায়, বুঝতে পারছি? তো আউটপুটে তো আর কোড প্রেজেন্ট হবে না, তখন সেটা ডিজাইন বা যেটা আমরা আউটপুটে করে রাখি সেটা প্রিন্ট হবে। ক্লিয়ার সবাই? তো ডোমেইন হোস্টিং, ওয়েবসাইট হোস্টিং কিভাবে কাজ করে বুঝতে পারছি? আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? নেই। তো এই পেজটা আমরা ক্লিয়ার হলাম। এরপরে এটা বুঝলাম যে স্যার ওয়েবসাইট হলো এক বা একাধিক পেজের সমষ্টি, দ্যাটস ফাইন, রাইট? বাট এই পেজ জিনিসটা আবার কি, তাই না? এই প্রশ্ন তো আসতে পারে। তো আমি একটু দেখি যে পেজ অ্যাকচুয়ালি কি। এখানে একটা সুন্দর ডেমো দেওয়া আছে, একটা ওয়েবসাইটের পিকচার দেওয়া আছে, ঠিক আছে? তো আমি একটু এখানে যাই। একটা ওয়েব পেজ হলো কিছু কন্টেন্টের সমষ্টি। কিছু কন্টেন্টের সমষ্টিকে কি বলে? ওয়েব পেজ বলে। এখন কন্টেন্ট কি? যে কোনো কিছু হতে পারে, হতে পারে সেটা টেক্সট, হতে পারে সেটা আমার ভিডিও, হতে পারে ইমেজেস, হতে পারে অডিও। এক কথায় আমার ওয়েবসাইটের আউটপুটে যা কিছু আমি প্রিন্ট করাবো সেটাই কন্টেন্ট, বুঝতে পারছি? শুধু ইন্টারনাল ডিজাইনগুলো বাদে, মানে ইনফরমেশনগুলো। ইনফরমেশনের জন্য আমরা কি কি রাখতে পারি? ইমেজেস রাখতে পারি, আমরা ভিডিওস রাখতে পারি, টেক্সট রাখতে পারি। তো এই ইমেজেস, ভিডিওস, টেক্সট এই সবগুলোকে কি বলা হয়? কন্টেন্ট বলা হয়। তো এই কন্টেন্টের সমষ্টিকে কি বলে? ওয়েব পেজ বলে, বুঝতে পারছি সবাই? ওকে, তো আমরা ওয়েব পেজটাও ক্লিয়ার হয়ে গেলাম। এবার ওয়েবসাইটের টাইপ, আমরা ওয়েবসাইট কি বুঝলাম, ডোমেন কি বুঝলাম, হোস্টিং কি বুঝলাম, ওয়েবসাইটের পেজ কি এটা বুঝলাম, কন্টেন্ট কি, এই জিনিসগুলো বুঝলাম। এবার ওয়েবসাইটের টাইপ কয়টা এটা একটু আমরা দেখি। ওয়েবসাইটের টাইপ হলো টোটাল কয়টা? 2টা। লিখে ফেলেন খাতায়। ওয়েবসাইট 2 প্রকার। ওয়েবসাইট 2 প্রকার। আচ্ছা, বাকি সবাইকে আমরা ডায়েরি পাইছি? আর কেউ মিস আছে ডায়েরি পাওয়া থেকে? ওকে, সবাই পাইছি। ওয়েবসাইট 2 প্রকার, একটা হলো স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হলো ডাইনামিক ওয়েবসাইট। বানানগুলো দেখে নিতে পারেন, কেমন? ওয়েবসাইট 2 প্রকার, একটা হলো স্ট্যাটিক, একটা হলো ডাইনামিক।
না, এটার কোনো ইয়ে না, আপনার যতগুলো ইচ্ছা আপনি কন্টেন্ট অ্যাড করেন, যত বড় পেজ ইচ্ছা আপনি বানান। কেমন? লেখা শেষ সবার? ঠিক আছে। তো আমাদের ওয়েবসাইট দুই টাইপের, একটা হলো স্ট্যাটিক ওয়েবসাইট, একটা হলো ডাইনামিক ওয়েবসাইট। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কি, কিভাবে কাজ করে আমরা এখন ডিটেলসে জানি, চলেন। তো প্রথমে আমরা পাই একটা স্ট্যাটিক ওয়েবসাইট। প্রথমে কি পাই? স্ট্যাটিক ওয়েবসাইট। এই স্ট্যাটিক ওয়েবসাইট মানে হলো যেগুলো ফিক্সড, যেগুলো কি ফিক্সড, এগুলো চেঞ্জেবল না, ঠিক আছে। এন্ড কোনো কিছু চেঞ্জ করতে হলে আপনাকে ডেভেলপারের দ্বারা চেঞ্জ করাইতে হবে। যেমন আমি যদি একটু এইটার দিকে তাকাই, এটা একটা ওয়েব পেজ না, দেখেন দেখি, এটা একটা ওয়েব পেজ। এখন এইখানে কোনো ফাংশনালিটি নাই, এখানে কি নাই? কোনো ফাংশনালিটি নাই। যেরকম আমরা যারা অনলাইন শপিং করছি আমরা একটা জিনিস জানি যে অ্যাড টু কার্ট করা যায় না, কার্ডের মধ্যে অ্যাড করে চেক আউট পেজে গিয়ে দেন আমরা পেমেন্ট কনফার্ম করতে পারি বা অর্ডার কনফার্ম করতে পারি, রাইট? সো এইগুলো এক একটা ফিচার্স, ঠিক আছে। এই কোনো ফিচার ওয়েবসাইটের মধ্যে থাকবে না, জাস্ট ডিজাইনটা থাকবে, দেখা যাবে, বুঝতে পারছি? এতটুকুই হলো স্ট্যাটিক ওয়েবসাইট। আর স্ট্যাটিক ওয়েবসাইটে আরো একটা বড় সমস্যা, যদি কোনো কিছু চেঞ্জ করতে হয় আপনাকে ডেভেলপার দিয়ে চেঞ্জ করাইতে হবে, মানে কোডার দিয়ে চেঞ্জ করাইতে হবে, বুঝতে পারছি? যেমন এখানে আমরা একটা পেজ দেখতে পাচ্ছি, ধরেন ওয়েবসাইটের ওনার এ বললো যে আমি এই টেবিলের ইমেজটা চেঞ্জ করে এখানে একটা চেয়ারের ইমেজ দিব। সো এর জন্য কোডের মধ্যে চেঞ্জ করতে হবে। কোথায় চেঞ্জ করতে হবে? কোডের মধ্যে চেঞ্জ করতে হবে। এবং কোডের মধ্যে কি চেঞ্জ সাধারণ মানুষ করতে পারবে? এর জন্য কাকে করতে হবে? ডেভেলপারকে করতে হবে। তো স্ট্যাটিক ওয়েবসাইটে এই বড় লেভেলে একটা সমস্যা। এন্ড এখনকার যুগে স্ট্যাটিক ওয়েবসাইট থাকে না বললেই চলে, ঠিক আছে, খুবই কম সময় পরিমাণে। বলেন না, আসবো ওইটার মধ্যে আসতেছি, ঠিক আছে। স্ট্যাটিক ওয়েবসাইট বুঝছি। আচ্ছা, এখন স্ট্যাটিক ওয়েবসাইট কারা বিল্ড করে? ওকে, যেহেতু আমরা বাংলাদেশে থাকি আমরা এই জিনিসটা অনেক বেশি ফিল করতে পারবো। যাদের বাজেট একদমই লো থাকে, লেটস সে আমি এখন একটা বিজনেস স্টার্ট করতে যাচ্ছি, আমার ওয়েবসাইট তো মাস্ট বি লাগবেই। এখন অনলাইন বিজনেস করতে গেলে কি লাগবে? ওয়েবসাইট তো লাগবে, এর কোনো বিকল্প আছে? নাই। তো আমার দরকার একটা ওয়েবসাইট, ওটাকে অ্যালাইভ করার দরকার নাই, মানে ডাইনামিক কোনো বিহেভিয়ারের দরকার নাই, একটা ওয়েবসাইট লাগবে যাতে আমার নামটা থাকে যে হ্যাঁ আমারও একটা ওয়েবসাইট আছে। পরবর্তীতে যখন আমার বিজনেসটা গ্রো করবে, বিজনেস তো আর একদিনে গ্রো হয় না, হয় না, ধীরে 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 বিজনেসটা গ্রো হয়। যখন বিজনেসটা গ্রো হবে তখন আমি ডাইনামিক করতে পারবো। ক্লিয়ার? তো এই টাইপের জিনিসগুলোর মধ্যে আপনাকে এই ওয়েবসাইটগুলো প্রোভাইড করতে হবে। কোনো ফাংশনালিটি থাকবে না, কোনো ফাংশনালিটি, ইভেন তো অ্যাড টু কার্ট, প্রোডাক্ট ডিটেলস, কোনো ফাংশনালিটি থাকবে না, রাইট? শুধু একটা পেজ যেভাবে দেখা যাচ্ছে এইরকম কিছু একটা থাকবে, বুঝতে পারছি? তো আমরা কয়েকটা উদাহরণ দিতে পারি, যদিও এই উদাহরণগুলো প্রপার হবে না, কারণ এখন স্ট্যাটিক ওয়েবসাইট নাই বললেই চলে। যেরকম নিউজ ওয়েবসাইটগুলোর মধ্যে, রাইট, ওখানে কি করে ইউজার শুধুমাত্র পড়ে, বাট এখনকার নিউজ ওয়েবসাইটগুলোর মধ্যে কমেন্ট অনেক কিছুই করা যায়। সো এটা প্রপার আইডিয়া হলো না, তবে একটা জাস্ট ধারণা নেওয়ার জন্য আমরা বুঝতে পারি যেখানে শুধু কন্টেন্ট দেখবে ইউজার, কোনো চেঞ্জ করবে না, এগুলাই কি স্ট্যাটিক ওয়েবসাইট। আর ডাইনামিক ওয়েবসাইট কি, ইউজারও চাইলে ইনপুট দিতে পারবে, ডেভেলপারও চাইলে ইনপুট দিতে পারবে, আবার আমাদের যে ক্লায়েন্ট থাকবে, যে ওনার থাকবে ওয়েবসাইটে, সেও চাইলে ইনপুট দিতে পারবে। এগুলোকেই বলা হয় ডাইনামিক ওয়েবসাইট। যেমন উদাহরণ বলি, ফেসবুক, আপনি পোস্ট করতে পারেন, পোস্টটা ডিলিট করতে পারেন, লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, রাইট? সো এই যে করার ফলে আপনার বিহেভিয়ারগুলো চেঞ্জ হচ্ছে। একটা পোস্ট যখন আপনি দিলেন, আমি একটা লাইক দিলাম, তাহলে 0 থেকে লাইক হয়ে গেল 1, রাইট? আরও 10 জন দিল, তাহলে হয়ে গেল 11, বুঝতে পারছি? তো এই ডাইনামিক বিহেভিয়ারগুলোকেই বলা হয় ডাইনামিক ওয়েবসাইট। এর মধ্যে অনেক কিছু থাকে, অ্যাডমিন ড্যাশবোর্ড থাকতে পারে, তারপরে আমাদের অ্যাড টু কার্ডের অপশনটা, এই জিনিসগুলো সব কিছু মিলায় একটা ডাইনামিক ওয়েবসাইট হয়। তাহলে ডাইনামিক ওয়েবসাইট কি, আমরা জাস্ট ছোট্ট করে লিখে নেই, যেখানে ইউজাররা ইনপুট দিতে পারে সেটাকেই ডাইনামিক ওয়েবসাইট বলে। যেখানে ইউজাররা ইনপুট দিতে পারে সেটাকেই ডাইনামিক ওয়েবসাইট বলে, এন্ড যেখানে ইউজাররা ইনপুট দিতে পারে না সেটাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে। ইউজার ইনপুট দিতে পারলে ডাইনামিক, না দিতে পারলে স্ট্যাটিক। ওকে, সবাই লিখছি? ঠিক আছে। এবার আমরা আমাদের ইতিহাস ব্যাপারে একটু জানবো, যেহেতু আমরা ডেভেলপার হতে যাচ্ছি, আমাদের ডেভেলপারের ইতিহাসটাও একটু জানা উচিত, তাই না? একদম শুরু থেকে বলে বোরিং করবো না, 2-3 বছর আগের ঘটনা বলবো আর কি। তো আগে, ঠিক আছে, আমাদের ফ্রন্ট এন্ডে 2 টাইপের ডেভেলপার কাজ করতো। কয় টাইপের? 2 টাইপের। একজন হলো ফ্রন্ট এন্ড ডিজাইনার, একজন হলো ফ্রন্ট এন্ড ডেভেলপার। তাহলে কয় টাইপের ডেভেলপার হলো? 2 টাইপের। ডিজাইনার কি করে? ডিজাইনার ওয়েবসাইটটাকে ক্রিয়েট করে। ডিজাইনার কি করে? ওয়েবসাইটটাকে ক্রিয়েট করে। যেমন আমি যদি এখান থেকে রায়ামসে যাই, ঠিক আছে,
এখন এখানে যা কিছু দেখতে পাচ্ছেন এর মধ্যে এখানে একটা হেডার আছে, হেডারের ডিজাইনটা এরকম হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা এরকম হবে, বাম দিকে একটা লোগো থাকবে, মাঝখানে কন্ট্যাক্ট ইনফো এবং তার নিচে সার্চ বার থাকবে, সার্চ বারের সাইজ আবার এতটুকু হবে, তারপরে এখানে সিস্টেম বিল্ড অপশন থাকবে, তারপরে এই কার্ডগুলো থাকবে, এগুলো সাইজ এতটুকু, কালার এতটুকু, এগুলোকে বলে ডিজাইন। এগুলোকে কি বলে? ডিজাইন বলে। আর এইটা অ্যাড টু কার্ড বাটন না? ওকে, এবার দেখেন আমি এই মাউসটার মধ্যে ক্লিক করলাম, ঠিক আছে? আমার এখানে এখন কয়টা অপশন আছে, কয়টা কার্ড আছে? 0। এবার আমি এখানে অ্যাড টু কার্ডে ক্লিক করলাম, এতটুকু বুঝছি সবাই? ওকে, এখন এই জায়গায় আসার পর এটাকে ওপেন করি, ওই প্রোডাক্টটাই পাইছি। আচ্ছা, এখন একটু সিম্পলি চিন্তা করেন তো, এইখানে এতগুলো প্রোডাক্ট আছে, তাই না? কিন্তু আমি যেখানে ক্লিক করলাম ওই প্রোডাক্টটাই পাইলাম, অন্যটাও তো পাইতে পারতাম, রাইট? এই যে পার্টটা, এটাকে বলে ডেভেলপমেন্ট, এন্ড এটাকেই বলে ডাইনামিক বিহেভিয়ার, ঠিক আছে? তারপরে আরো একটা এক্সাম্পল দেখি। ধরেন আমি এই মনিটরে ডিটেলস দেখতে চাচ্ছি, তো আমি যদি এই কার্ডের মধ্যে ক্লিক করি আমাকে ডিটেলস পেজে নিয়ে আসছে, এন্ড এই জায়গায় ওই মনিটরটাই দেখাচ্ছে, অন্য কোনো ডেটা দেখাচ্ছে না, ঠিক আছে? এই সব কিছু ডেভেলপমেন্টের আন্ডারে পড়ে। কিন্তু এইখানে এসে এইখানে বড় একটা ইমেজ থাকবে, এইখানে এই ডিজাইনটা থাকবে, এইখানে এই লেখাটা থাকবে, এই লেখাটার সাইজ এত বড় হবে, এটা কালার এরকম হবে, এই পার্টটা ডিজাইনের মধ্যে পড়ে। আর ডেভেলপমেন্টের মধ্যে কোনটা পড়ে বুঝতে পারছি? ওকে, তাহলে আমি একটু শর্ট ব্রিফ দিয়ে দেই। এখানে অ্যাড টু কার্ট বাটন থাকবে, রাইট? অ্যাড টু কার্ট বাটনটার পজিশন এইটা হবে, এটা কালার এইটা হবে, এটা সাইজ এইটা হবে, এইটাকে বলা হয় ডিজাইন। বুঝতে পারছি? দুঃখিত। তো আমি যখন ক্লিক করব কোনো প্রোডাক্টের মধ্যে, ওই প্রোডাক্টটাই এখানে অ্যাড হবে, অন্য কোনো প্রোডাক্ট অ্যাড হতে পারবে না। এই পার্টটা হলো ডেভেলপমেন্ট। ক্লিয়ার? ওকে, তো আগে এই কাজগুলো করার জন্য আলাদা আলাদা ডেভেলপার থাকতো, আলাদা আলাদা সফটওয়্যার ডেভেলপার বা ইঞ্জিনিয়ার যেটাই বলেন থাকতো, বাট এখন এই দুইটাই করতে হয় একজনকে। বুঝতে পারছি? মানে আমাদের যে যুগ ছিল তখন ডিজাইনার আলাদা ছিল, ডেভেলপার আলাদা ছিল, ঠিক আছে? বাট এখন যে ডিজাইনার সেই ডেভেলপার। এখন শুধু ডিজাইনারের কোনো ভ্যালু নাই, আপনাদেরকে ডেভেলপার হইতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, অ্যান্ড আমাদের যে ওয়েবসাইটগুলো আছে, কি আছে স্যারেরা? ওয়েবসাইটগুলো আছে, যেরকম ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, এই টাইপের ওয়েবসাইট। তারপরে আপনাদের স্টুডেন্টদের একটা পোর্টাল দেওয়া হয়েছে, ওটাও কি একটা ওয়েবসাইট, রাইট? সো এই ওয়েবসাইটগুলোর আবার দুইটা ক্যাটাগরি আছে, একটা স্ট্যাটিক ডাইনামিক, ওটা বটেই, বাট এই ওয়েবসাইটগুলোর ইউজেসের দিক থেকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটা হলো পাবলিক, একটা হলো ইন হাউস। একটা কি? পাবলিক, আর একটা কি? ইন হাউস। তাহলে পাবলিক কোনটা? যেটা সবাই ভিজিট করতে পারবে গণহারে, কোনো সমস্যা নাই, যেমন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের এই ওয়েবসাইটটা। বুঝতে পারছি? আরেকটা হলো ইন হাউস, যেটা শুধুমাত্র অথরাইজ পারসনরা ইউজ করতে পারবে, আর কেউ পারবে না। এটাকে বলা হবে কি? ইন হাউস ওয়েবসাইট। যেমন আপনাদের স্টুডেন্ট পোর্টাল, লগ ইন করে যে কেউ, সার্চ করে যে কেউ ঢুকতে পারবে লগ ইন ছাড়াই? না, ওকে লগ ইন করতে হবে অ্যান্ড অথরাইজ হতে হবে, তাই না? যে আপনার কোনো অ্যাকাউন্টই নেই, তাহলে কি আপনি ঢুকতে পারবেন? অবভিয়াসলি না। আরো মজার ব্যাপার দেখবেন যে আপনাদের ওইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার কিন্তু কোনো অপশন নাই। অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন আছে? নাই। তাহলে তো যে কেউ র্যান্ডমলি অ্যাকাউন্ট ক্রিয়েট করে বলতো যে নাও ভাই আমিও ক্রিয়েটিভ আইটি স্টুডেন্ট, রাইট? সো এই অপশন কার কাছে রাখা হয়েছে? শুধুমাত্র অ্যাডমিনের কাছে রাখা হয়েছে। তো এই সবগুলো ফিচার ইন হাউস ওয়েবসাইটের একটা অংশ। অ্যান্ড প্রতিটা ভালো প্রতিষ্ঠানের এবং বড় প্রতিষ্ঠানের পাবলিক ওয়েবসাইট থাকে একটা, আর আমাদের ইন হাউস ওয়েবসাইট থাকে 10টা। কিভাবে দেখেন, আমাদের ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটে পাবলিক ওয়েবসাইট কয়টা? একটা। অ্যান্ড আমাদের ইন হাউস ওয়েবসাইট কয়টা? হিসাব দেখেন। ধরেন আপনাদের স্টুডেন্ট পোর্টাল, এটা একটা। আমার মেন্টরের আলাদা পোর্টাল, এটা একটা। তারপরে এমপ্লয়ীদের জন্য আলাদা পোর্টাল, এটা একটা। সেলস টিমের জন্য আলাদা পোর্টাল, টেলি কাউন্সিলিং টিমের জন্য আলাদা পোর্টাল, বিজনেস ডেভেলপমেন্ট টিমের জন্য আলাদা আলাদা পোর্টাল। বুঝতে পারছেন? তো এই সবগুলো পোর্টাল থাকে আলাদা আলাদা, সবার জন্য আলাদা আলাদা করে আমরা ম্যানেজ করতে পারি। যদিও এই সবগুলো প্যাকেজ একটা ওয়েবসাইটের মধ্যে প্রোভাইড করা যায়, কেউ যদি চায় এত বড় প্যাকেজটা একটা ওয়েবসাইটের মধ্যেই প্রোভাইড করবে, এটাও পসিবল, ঠিক আছে? এবার একটু টাকা পয়সার কথায় আসি, ঠিক আছে? যেটা আমাদের অনেক বেশি ভালো লাগে, তাই না? ওকে, যদি আপনি মোটা অঙ্ক কামাইতে চান, যদি কি করতে চান? মোটা অঙ্ক কামাইতে চান, তাহলে আপনাকে পাবলিক ওয়েবসাইট নিয়েও কাজ করতে হবে, প্রাইভেট বা আমাদের যে ইন হাউস ওয়েবসাইটগুলো আছে এগুলো নিয়েও কাজ করতে হবে। অ্যান্ড ইন হাউস ওয়েবসাইটগুলোর মধ্যে টাকা সবথেকে বেশি থাকে। একটা পাবলিক ওয়েবসাইট যদি ধরেন 1.5 থেকে 2 লাখ টাকার হয়, ইন হাউস ওয়েবসাইট সেখানে হবে 15 লাখ টাকা। ডিস্টেন্সটা বুঝছেন যে কত বড় ডিস্টেন্স? এর রিজনটা কি? এর রিজনটা হলো ওখানে প্রচুর পরিমাণে ডেভেলপমেন্টের কাজ থাকে, কিন্তু ডিজাইনের কাজ যদি আপনি দেখেন তাহলে পাবলিক ওয়েবসাইটে বেশি থাকে। আপনি আপনার পোর্টালের কথা চিন্তা করেন, যারা পোর্টালে ঢুকছেন ওখানে কি অনেক বেশি ডিজাইন আছে?
না, বাট এটার দিকে যদি তাকান এখানে এতগুলো টেক্সট, লোগো, এখানে এতগুলো মেনু বার বা আমাদের পেজেস, তারপরে এতগুলো কন্টেন্ট, রাইট? ডিজাইন এটার বেশি নাকি ওইটার বেশি? এটার বেশি। বাট প্রাইজিং এর দিক থেকে কোনটা বেশি? ওইটা। কেন? বিকজ ওখানে ডেভেলপমেন্ট বেশি, এখানে ডেভেলপমেন্ট কম, এখানে ডিজাইন বেশি। বুঝতে পারছেন? সো ডেভেলপমেন্ট যত বেশি, টাকাও তত বেশি। ক্লিয়ার? অ্যান্ড এই ডেভেলপমেন্ট করার জন্য আপনার ডেভেলপমেন্ট সেন্স অথবা লজিক বিল্ডিং সেন্সটা একদম ম্যাসিভ লেভেলে থাকতে হবে। বুঝতে পারছি? একজন ডেভেলপারের চিন্তা করার দক্ষতা বাকি যে কোনো কারো থেকে বেশি হতে হয়। তো আমাদের এখন কাজ কি? যে এখন তো আমাদের ডেভেলপমেন্ট জগতের মধ্যে ডিজাইনও আমাদেরকে করতে হয়, ডেভেলপমেন্টও আমাদেরকে করতে হয়। তাহলে আমরা কি করব, তাই না? দেখেন স্যার, আপনি বললেন যে ডেভেলপমেন্টের টাকা বেশি, তাহলে আমি যদি শুধু ডেভেলপমেন্ট করি, রাইট, ডিজাইন যদি না করি, হবে না? অ্যান্সার হলো না। কেন না? বিকজ আপনি ডেভেলপ করলেন, ওকে, বাট কোনো আউটপুট নাই, ডিজাইন নাই, আপনার ইউজার কি কিছু অ্যাড করতে পারবে? ও তো পুরো আতঙ্কিত হয়ে যাবে যে এখানে কি আছে, কোডগুলা কি, কোনখানে কি চেঞ্জ করতাম, কোনখানে প্রোফাইল পিকচার দিতাম, কোনখানে গিয়ে নাম দিতাম, তাই না? তাই ডিজাইন এবং ডেভেলপ দুইটাই অনেক বেশি জরুরি। বুঝতে পারছি? তারপরে আমাদের যদি একটা উদাহরণ দিই, ক্লিক আপ এবং ট্রেলো, নাম শুনছেন কেউ? আচ্ছা, তো এটা হলো একটা টাস্ক ম্যানেজার ওয়েবসাইট, এই দুইটাই বোথ, ঠিক আছে? দুইটারই কাজ প্রায় সেম, দুই একটা ফিচার জাস্ট কম বেশি, বাট দুইটারই কাজ প্রায় সেম, ঠিক আছে? তো এই দুইটা কাজের মধ্যে ট্রেলো যেটা আছে, ওটা আমরা যখন ইউজ করছিলাম তখন ওর ডিজাইনটা বেশি ভালো ছিল না, খুবই গরিব টাইপের ছিল, ওকে, বাট ফিচার কিন্তু সেম। আর আমি যদি ক্লিক আপের কথা বলি তাহলে ওটার ডিজাইন আবার জোস, ঠিক আছে, বাট ফিচার সেম। যার ফলে কি হয়, ইউজাররা যখন একটা ওয়েবসাইট ইউজ করে তখন ক্লিক আপ যেহেতু ডিজাইনটা সুন্দর, ওটা ইউজ করতে বেশি পছন্দ করে, যেহেতু ট্রেলোর ডিজাইনটা ভালো না, তাই ওটা ইউজ করতে বেশি একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না। তো আমাদেরকে ডিজাইন এবং ডেভেলপমেন্ট দুইটার মধ্যে খুব মনোযোগী হতে হবে। ক্লিয়ার? তো শুরুর দিকে প্রথম ফেজে আমরা ডিজাইনটা খুব ভালো মতো শিখবো, বুঝতে পারছি? সেকেন্ড ফেজে জাভা স্ক্রিপ্টে ভ্যানিলা টপিক শুরু হওয়ার থেকে আমরা ডেভেলপমেন্টের উপরে ফোকাস করা শুরু করব, ঠিক আছে? তারপরে যখন আমরা রিঅ্যাক্টে যাব, ডিজাইন ডেভেলপমেন্ট দুইটার উপরে একসঙ্গে হামলা মারবো, ঠিক আছে? আমাদের কোর্সের ম্যাক্সিমাম সময় আমরা দিব রিঅ্যাক্টের উপরে। ক্লিয়ার? কারণ আমরা দিন শেষে কি ডেভেলপার? রিঅ্যাক্ট ডেভেলপার, তাই সময় বেশি কোথায় কাটাতে হবে? রিঅ্যাক্টে। এর মানে কি এগুলা শেষ করতে হবে না? 100% এগুলা ক্লিয়ার করতে হবে। কেন? দেখেন, ধরেন আপনি বানাতে চান যে আমার সোনার বাংলা, এটা একটা কি বাক্য, রাইট? এখন এই বাক্যটা বানানোর জন্য আপনাকে কি কি শিখতে হয়েছে? স্বর, সরেয়া, ক, খ কেমনে লিখে এটা শিখতে হয়েছে, উচ্চারণটা কেমনে করে এটা শিখতে হয়েছে, তারপরে আকার, একার, রস্যকার এগুলো কিভাবে ব্যবহার করে এগুলো শিখতে হয়েছে। যদি আপনি ওগুলো না শিখতেন তাহলে সেন্টেন্স কখনো বানাইতে পারতেন? ইম্পসিবল, রাইট? সেম ভাবে রিঅ্যাক্টে যাওয়ার ফান্ডামেন্টাল হলো আমাদের ভ্যানিলা.js এবং HTML CSS দিয়ে আমরা যা কিছু করব। যদি আপনি এইটা ব্যাপারে ক্লিয়ার থাকেন তাহলে রিঅ্যাক্ট আপনার কাছে পানির মতো ইজি হবে। যদি আপনি এগুলোর মধ্যে গাফিলতি করেন, রিঅ্যাক্টের থেকে কঠিন আপনার কাছে কিছু নেই। বুঝতে পারছি সবাই? ওকে, তো চলেন এখন আমরা নেক্সট স্লাইডে চলে যাই। তো আমরা যেখানে ছিলাম, কোন জায়গা পর্যন্ত গেছি আমরা? কন্টেন্ট এবং টাইপ অফ ওয়েবসাইট। তো স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইট বুঝছি, ঠিক আছে। এবার আমি একটু নেক্সটে যাই, টেকনোলজি। আমাদের ওয়েবসাইটগুলো বিল্ড করার জন্য টেকনোলজি তো মাস্ট বি লাগবে, রাইট? এখন প্রাইমারি টেকনোলজিগুলো আমাদেরকে জানতে হবে, এরপরে আরো অ্যাডভান্স টেকনোলজি আছে, ওগুলো আমরা জানবো। তো ওয়েবসাইটের জন্য প্রথমে আমাকে ব্যবহার করতে হয় HTML। কি ব্যবহার করতে হয়? HTML। তারপরে ব্যবহার করতে হয় CSS, ঠিক আছে? অ্যান্ড তারপরে এটার মধ্যে ডাইনামিক বিহেভিয়ার অ্যাড করার জন্য ব্যবহার করতে হয় জাভাস্ক্রিপ্ট। ক্লিয়ার? আচ্ছা, যদিও এখানে জাভাস্ক্রিপ্ট লিখছি, বাট শুধু জাভাস্ক্রিপ্ট না, যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কয়টা? একটা, ঠিক আছে? আপনি পাইথন নিতে পারেন, জাভা নিতে পারেন, জাভাস্ক্রিপ্ট নিতে পারেন, দুটা কিন্তু আলাদা। কেমন? জাভা আলাদা, জাভাস্ক্রিপ্ট আলাদা। এগুলো আমরা ডিটেলসে জানবো যখন জাভাস্ক্রিপ্টে ক্লাস স্টার্ট করব, ওকে? তারপরে আপনি PHP নিতে পারেন, যে কোনো একটা হলেই হবে, ঠিক আছে? বাট জাভাস্ক্রিপ্টটা আমাদের জন্য বেশি সুইটেবল। কেন? ওগুলো আমরা ডিটেলসে জানবো পরবর্তীতে। এখন HTML এর এই মুহূর্তে আপডেটেড ভার্সন হলো HTML5। HTML এর এই মুহূর্তে যখন আমি আপনাদেরকে কথাটা বলতেছি, এটা আপডেটেড ভার্সন কত? HTML5। সেম ভাবে CSS এর হলো CSS3, ঠিক আছে? অ্যান্ড জাভাস্ক্রিপ্টের হলো ES6। জাভাস্ক্রিপ্টের কি? ES6। কেমন? এখন এগুলোর কাজ কি আমি একটু জানি, ঠিক আছে? তো আপনারা এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন, এটা কিসের ছবি? গাড়ির ফ্রেমটার ছবি না? কি গরিব একটা ছবি, দেখছেন? ওকে, তো সবাই একটু চিন্তা করেন, দেখেন এই HTML-টা হলো এই জিনিসটা,
এই জিনিসটা বলতে কি, এটা হলো আমার ওয়েবসাইট, গাড়িটা হলো কি আমার ওয়েবসাইট। আমার ওয়েবসাইটের বেসিক স্ট্রাকচার এটা তৈরি করা হলো HTML। আমার ওয়েবসাইটের স্ট্রাকচার কে তৈরি করে? HTML তৈরি করে। HTML এর ফুল ফর্ম হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো HTML কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, HTML হলো মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? অ্যান্ড HTML এর কাজ কি? ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করা, বুঝতে পারছি? আচ্ছা, এখন দেখেন দেখি এই স্ট্রাকচারের মধ্যে কি কোনো কালার আছে? এটার মধ্যে কোনো সিট আছে, গ্লাস ট্লাস কোনো ডিজাইন আছে? নাই। তো এইটাও সেম HTML করে। HTML এ কোনো ডিজাইন অ্যাড করা HTML এর কাজ না। HTML এর কাজ জাস্ট স্ট্রাকচার দেওয়া, নাথিং এলস, বুঝতে পারছি? তাহলে HTML এর কাজ কি? ওয়েবসাইটে জাস্ট স্ট্রাকচার দেওয়া। এখন আমরা যদি এই স্ট্রাকচারের মধ্যে কালার টালার কিছু অ্যাড করতে চাই, তাহলে আমাকে যেটা ব্যবহার করতে হবে সেটা হলো CSS। তো ওই ফ্রেমটাই যখন CSS অ্যাড করা হবে তখন এই লেভেলের জোস একটা কার্ড তৈরি হবে। ক্লিয়ার সবাই? তার মানে HTML এর বেসিক স্ট্রাকচার তৈরি করার পর ওইটাকে যদি আমি সুন্দর করতে চাই, ওটা কালার চেঞ্জ করতে যাই, ফন্টের সাইজ বড় ছোট, এক কথায় ডিফল্ট যা কিছুই আমি চেঞ্জ করতে যাব, ওটার জন্য আমাকে কি ব্যবহার করতে হবে? CSS ব্যবহার করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন মনে করেন আপনার এই গাড়িটার ফ্রেমও আছে, এন্ড সবথেকে মজার জিনিস দেখেন, এই ফ্রেমটা যদি না থাকতো তাহলে এত সুন্দর গাড়ি হইতো? এই ফ্রেমটা সব থেকে ইম্পর্টেন্ট না? এন্ড এটার মধ্যে কিন্তু সিকিউরিটি অনেক কিছু মেনটেন করে, যেরকম ফ্রেম যত স্ট্রং হবে আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হলে আপনার যান যাওয়ার ঝুঁকি একটু কম, বুঝতে পারছি? সো এটাও সেম। তো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস, এন্ড এটাকে সুন্দর করার জন্য কি ব্যবহার করা হয়? CSS। এখন মনে করেন আপনার কাছে এরকম সুন্দর একটা গাড়ি আছে, ঠিক আছে, বাট ওটার মধ্যে ইঞ্জিন নাই। কি নাই? ইঞ্জিন নাই। এখন আপনি একটা লাঠি নিছেন, ওর সামনে যা বলতেছেন তাড়াতাড়ি স্টার্ট হোক, নয়তো তোরে পিটাইতাম, এই সারা জীবনে স্টার্ট হবে? হবে না। তো ওকে কি দিতে হবে? একটা ইঞ্জিন দিতে হবে। ক্লিয়ার? তো আমাদের যে স্ট্যাটিক ওয়েবসাইট শিখছি না, স্ট্যাটিক ওয়েবসাইট হলো এই যে এই পর্যন্তই, ঠিক আছে? মানে জাস্ট ডিজাইন পর্যন্ত আছে, বাট কোনো কিছু ডাইনামিক বিহেভিয়ার নাই। বিকজ বিহেভিয়ার অ্যাড করতে গেলে কি দরকার? আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দরকার, এন্ড আমরা এখানে জাভাস্ক্রিপ্ট ইউজ করতেছি। তাই গাড়িটাকে চালানোর জন্য আমার কি দরকার? একটা ইঞ্জিন দরকার, বুঝতে পারছি? এন্ড এইভাবেই কমপ্লিটলি একটা ডাইনামিক ওয়েবসাইট তৈরি হয়, ঠিক আছে? এগুলো হলো প্রাইমারি টেকনোলজি। এগুলো কি? প্রাইমারি টেকনোলজি। এন্ড এখন পর্যন্ত যেগুলো লিডিং টেকনোলজি আছে ফ্রন্ট এন্ডের জন্য, সেটা হলো React.js আর Next.js। কি জেএস? রিঅ্যাক্ট এন্ড নেক্সট। আমরা যেহেতু React.js ডেভেলপার, এটা আমরা খুব ডিটেলসে শিখবো এবং শেষের দিকে গিয়ে আমরা Next.js ব্যাপারেও আইডিয়া নিব, অ্যাকচুয়ালি জিনিসটা কি, কিভাবে কাজ করে, ঠিক আছে? আর মজার ব্যাপার, যে React.js ভালো মতো পারবেন সে Next.js-টাও পারবেন, দুইটা সেম বংশধরী, ঠিক আছে? মানে ভাই আর কি, দুইটাই, বুঝতে পারছি? তো আমাদেরকে রিঅ্যাক্টটাও খুব ভালো মতো পারতে হবে। অ্যান্ড রিঅ্যাক্ট পারার জন্য আপনাকে আগে এই তিনটা ব্যাপারে ভালো নলেজ রাখতে হবে, কারণ ওই যে বাংলা বাক্যের মতো আপনি সরল সরা না পারলে কখনোই বাক্য তৈরি করতে পারবেন না, ঠিক আছে? এবার এখন আমাদের স্লাইডে এতটুকুই ছিল। এবার এই স্লাইডে যা যা ছিল বা যা যা শেখাইছি, এর মধ্যে কোনো প্রশ্ন থাকলে বলেন। কিছু জিজ্ঞেস করা আছে? আচ্ছা, আচ্ছা, ডোমেন হোস্টিং। ওকে, ডোমেন হলো যেই ওয়েবসাইট দিয়ে, যেই নাম দিয়ে সার্চ করলে আমার কোডগুলো রান হবে বা পাওয়া যাবে আমার আউটপুটটা, সেটা হলো ডোমেন হোস্টিং, কি যেখানে আমি আমার কোডগুলো জমা রাখবো, ঠিক আছে? এখন আমরা একটু পরে কোড শুরু করব, এই কোডগুলো থাকবে কোথায়? আমার পিসির মধ্যে, তাই না? তো এই পিসির মধ্যে যে কোডগুলো থাকবে এগুলো রান হবে কোথায়? আমার পিসির মধ্যে, দ্যাট মিনস আমার লোকাল মেশিনে, ঠিক আছে? তো এই লোকাল মেশিনে যেহেতু রান হবে, এগুলো তো আর অন্য কেউ সার্চ করে পাবে না, পাবে বলেন দেখি? না। তাই আমাদের দরকার একটা হোস্টিং বা একটা সার্ভার যে আমার কোডগুলোকে সবসময় রান রাখবে, ঠিক আছে? তো ওইখানে আমাদের কোডগুলো জমা রাখি। ক্লিয়ার? ওকে, ডোমেন হোস্টিং ব্যাপারে বুঝছি, ঠিক আছে? আচ্ছা, কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন দেখি, স্যারা ভয় পাবেন না, কেমন? প্রশ্ন মাস্ট বি করতেই হবে। টপিক রিলেটেড কোনো প্রশ্ন থাকলে মন খুলে প্রশ্ন করেন। কিছু জানার আছে? হ্যাঁ হ্যাঁ, কাইন্ড অফ, ওটা আমরা ডিটেলসে জানবো আমাদের যখন আমরা সব ওয়েবসাইট বিল্ড করে ফেলবো, তখন এগুলো কোথায় থেকে নিতে হয়, কিভাবে পারচেজ করতে, এগুলো নিয়ে তখন আমাদের আলাদা ক্লাসই আছে। কেমন? বলেন স্যার। ডাইনামিক অ্যাড করে, রাইট, ওইটাই, হ্যাঁ, ফাংশনালিটি। স্যার, একটা ওয়েবসাইট ধরেন কোনো ডিজাইনার বা ডেভেলপার সে বানিয়ে ফেলবে, সব ডিজাইন দিয়ে ডেভেলপ করে বানিয়ে, তাহলেই তার কাজ শেষ? হ্যাঁ, এরপরে আর কোনো কাজ নেই। কেমন? তাহলে কোম্পানি তাকে কোন 3 মাস বেতন দিবে? আচ্ছা, এইটা একটা মজার প্রশ্ন করছেন, সবাই এটা জানি। হ্যাঁ,
ধরেন আমি একটা আমার ওয়েবসাইট বিল্ড করা দরকার, আমি একটা কোম্পানির ওনার, আমি আপনাকে হায়ার করলাম, ঠিক আছে? ওকে, এখন হায়ার করার পর আমি আপনার কাছ থেকে একটা ওয়েবসাইট বিল্ড করে নিলাম, এরপর আপনার বললাম যে যা এখন ভাগে এখান থেকে। ওকে, মানে আপনার কাজ তো শেষ, তাই না? তাহলে কি এটা কেমনি কি, রাইট? দেখেন, ওয়েবসাইটের মার্কেট প্লেসে বিভিন্ন রকমের কাজ হয়। কিরকম, ধরেন যেরকম একটা আমি উদাহরণ আপনাদেরকে অলরেডি দিছি, যে ধরেন আমি মাত্র একটা স্টার্ট আপ বিজনেস শুরু করতেছি। এখন বাংলাদেশে যারা বিজনেস করে তাদের তো ম্যাক্সিমাম বিজনেসই হলো স্মল বিজনেস, ছোট বিজনেস, রাইট? এখানে কমার্স স্টুডেন্ট কেউ আছেন? আচ্ছা, অনেক কয়েকজনই আছেন, তারা আরো ভালো রিলেট করতে পারবেন। তো আমাদের ব্যবসার বিভিন্ন ক্যাটাগরি থাকে, এর মধ্যে এক মালিকানা একটা ব্যবসা থাকে যেগুলো ছোট বিজনেস, ঠিক আছে? তো ম্যাক্সিমাম ছোট বিজনেসগুলোর মধ্যে ক্যাপিটাল মানে মূলধন এটা কি থাকে? খুবই কম থাকে, তাই না? লেটস সে 2 লাখ টাকা নিয়ে আমি একটা ব্যবসা শুরু করতে চাচ্ছি, আমি একটা অনলাইন বিজনেস শুরু করতে চাচ্ছি, আমার ক্যাপিটাল কত? 2 লাখ টাকা। এন্ড এই 2 লাখ টাকার মধ্যে আমাকে একটা ওয়েবসাইট লাগবে বিকজ অনলাইন বিজনেস, আমার পেজটা বুস্ট করতে হবে বিকজ অনলাইন বিজনেস, আমার প্রোডাক্ট লাগবে কারণ আমি ওইটা আমার ক্লায়েন্টদেরকে প্রোভাইড করব, রাইট? তারপরে আমার ডেলিভারি যারা দিবে, কুরিয়ার সার্ভিস, তাদের সঙ্গে কন্ট্যাক্ট থাকতে হবে, বিভিন্ন রকমের কস্টিং আছে, প্যাকেজিং অনেক ধরনের কস্টিং আছে, বুঝতে পারছি সবাই? এখন আমাকে এই সব কিছু ম্যানেজ করতে হবে কিসের মধ্যে? 2 লাখ টাকার মধ্যে। এখন আমার ক্যাপিটাল হলো 2 লাখ টাকা, আমি তো 3 লাখ টাকা দিয়ে ওয়েবসাইট বানাবো না, তাই না? তো আমি কি করব? কম দামি একটা ওয়েবসাইট খুঁজবো যেটার মধ্যে ফিচার্স কম। যেরকম আপনি একটা সিম্পল জিনিস দেখেন, পাঞ্জাবি আমরা যারা কিনি বা কিনছি, অবশ্যই কেউ না কেউ পাঞ্জাবি পারচেস করছি, সারা জীবনে একবার হলেও করছি। আপনি যদি গুলিস্তানে যান, স্পেশালি ফ্রাইডেতে, গুলিস্তানে নামাজের পর দেখবেন যে 150 টাকায় পাঞ্জাবি পাওয়া যায়, যায় কিনা? যায়। 150 টাকায় 200 টাকায় পাঞ্জাবি পাওয়া যায়। এবার আপনি ইনলিন থেকে পাঞ্জাবি কিনেন, কত? 3-4-5 এর নিচে কোনো পাঞ্জাবি পাবেন? 1000 পাবেন না, বুঝতে পারছি। বাট কাহিনী কি? পাঞ্জাবি এটাও, পাঞ্জাবি ওটাও, ওটার মধ্যে কোয়ালিটি কম, এটার মধ্যে কোয়ালিটি বেশি, ঠিক আছে? সেম ওয়েবসাইটের মধ্যে, ওয়েবসাইট দুইটাই কেমন, যেটা কম দাম সেটার মধ্যে ফিচার্স কম, ডেভেলপমেন্ট কোড কোয়ালিটি অনেক বেশি খারাপ, ওই ওয়েবসাইটটা স্লো হবে এবং সার্ভার লোড বেশি নিবে, ঠিক আছে? আর যেটা ভালো দামি ওয়েবসাইট সেটার মধ্যে সার্ভার লোড কম নেবে, কোড কোয়ালিটি ভালো হবে এবং সেটার মধ্যে ফিচার্সও বেশি। তো যেহেতু আমার এখন বাজেট কম, তো আমি কি করব? শেষ করে আসবো, চিন্তা নেই। তো যেহেতু আমার এখন বাজেট কম, তাই আমি কি করব? কম দামি লো কোডের একটা ওয়েবসাইট নিয়ে নিব, বা কোড কোয়ালিটি বাজে এরকম একটা ওয়েবসাইট হলেও আমি নিয়ে নিব, ঠিক আছে? এরপরে যখন ধীরে ধীরে আমার বিজনেসটা গ্রো হবে, ধরেন এখন আমার ক্যাপিটাল বিজনেস গ্রো হইতে হইতে 1 বছর পর ক্যাপিটাল দাঁড়ালো 20 লাখ টাকা, এবার আমি 2.5 লাখ টাকা দিয়ে ওয়েবসাইট নিতে পারবো কিনা? পারবো। তো যখন আপনার কাছ থেকে সে একটা ওয়েবসাইট বানায় নিল, এরপরে কিছুদিন পর যখন তার ওয়েবসাইটের মধ্যে কোনো চেঞ্জেসের প্রয়োজন পড়বে অথবা ওয়েবসাইটটা আপডেট করার প্রয়োজন পড়বে, তখন আবার আপনাকে হায়ার করবে। এটা হলো হায়ারিং প্রসেস। এরপরে ওয়েবসাইটটা যে সে বিল্ড করলো, বিল্ড করার পর ওয়েবসাইটটা ক্র্যাশ করতে পারে না, যেরকম রায়ান্সের ওয়েবসাইটই গত বছর প্রচুর পরিমাণে ক্র্যাশ করতেছিল। ওকে, আর এটা নিয়ে আমি নিজে কমপ্লেনও দিছি যে ভাই আপনাদের ওয়েবসাইট এত বেশি ক্র্যাশ করে কেন, ঠিক আছে? তো এই যে ওয়েবসাইটটা মেনটেনেন্স করা লাগবে, এর জন্য ডেভেলপার দরকার না, রাইট? তারপরে ধরেন একটা ফিচার্স আছে, আমি একটা সিম্পল এক্সাম্পল দিই। ধরেন আপনার এখানে একটা ফিচার অ্যাড করতে চাচ্ছেন, ওটার জন্য ডেভেলপার আপনার কাছ থেকে চাইতেছে হলো 1.5 লাখ টাকা, ঠিক আছে? একটা ফিচার অ্যাড করতে চাচ্ছেন যেটার জন্য কত যাচ্ছে? 1.5 লাখ টাকা যাচ্ছে। এর থেকে আপনি 40,000 টাকা দিয়ে একটা ডেভেলপারকে হায়ার করে রেখে দিলেন, রাইট? এরপরে তার কাছ থেকে যতগুলো ফিচার দরকার আপনি অ্যাড করে নিলেন। তো এইরকম মেনটেনেন্সের কাজের জন্য ডেভেলপার হায়ার করা হয়, বুঝতে পারছি? ওকে, এখন সব কিছু করার পরেও যাদের ফ্রিল্যান্সার হওয়ার ইচ্ছা আছে, মার্কেটে কি ক্লায়েন্ট একটা? প্রচুর ক্লায়েন্ট না? তো আমরা ওই ক্লায়েন্টগুলো কাজ করতে পারি। যেমন আমাদের ঘরের বাজার, এখানে কিছু প্রবলেম আছে। কি প্রবলেম আছে? আমি একটু ঘরের বাজারে যাই। এই ওয়েবসাইটটা আমি যদি ভুল না করি, এদের 3rd ভার্সন, ওয়েবসাইটে কত ভার্সন, কততম? 3rd ভার্সন। তারা যখন শুরুতে লঞ্চ করছিল তখন এটা লেআউট ডিজাইনটা একটু অন্যরকম ছিল, তারপরে মাঝখানে একবার চেঞ্জ করছিল, তারপরে এখন এই ভার্সনটা, আমি যদি ভুল না করি, অথবা এর থেকে বেশিও হতে পারে, কেমন? তো এদের ওয়েবসাইটের কোনো কিছু চেঞ্জ করার দরকার পড়লো, কি করার দরকার পড়লো? চেঞ্জ করার দরকার পড়লো, তখন তারা কাকে হায়ার করবে? মাস্ট বি ডেভেলপারকে। তারপরে এখান থেকে আরো প্রোডাক্ট তারা অ্যাড করার জন্য তাদের আপনাদের মনে করেন এই প্রোডাক্টগুলো যেখানে রাখছে, এগুলো তো অবভিয়াসলি ডেটাবেজের মধ্যে রাখছে, তাই না? এই ডেটাবেজের মধ্যে তারা এমন কিছু একটা করতে যাচ্ছে যে আমার ডেটাবেজে জায়গা নেবে কম, আমি প্রোডাক্ট রাখতে পারবো বেশি। ব্যাপারটা কেমন? আপনি এই রুমটার দিকে তাকান, এই রুমটা ওয়েল অর্গানাইজ আছে না? এই দিকে কিছু চেয়ার্স আছে, ওই দিকে কিছু চেয়ার্স আছে, এবং মাঝখানে যাতায়াতের রাস্তা দেওয়া আছে, এবং মেন্টর যাতে ইজিলি কথা বলতে পারে এবং হাঁটা চলা করে আপনাদেরকে বোঝাতে পারে, এই জন্য এদিকেও যথেষ্ট স্পেস আছে, এই জায়গাতেও যথেষ্ট স্পেস আছে, ঠিক আছে? তো এইভাবে রুমটাকে অর্গানাইজ করা হয়েছে, এন্ড আপনারা সবাই যাতে দেখতে পারেন মনিটরটা, এই জন্য মনিটরটা এইখানে এবং চেয়ারের মুখগুলো সব এইদিকে ঘোরানো, বুঝতে পারছি? এখন এই রুমের মধ্যেই
এই জিনিসগুলোকে যদি এইভাবে না গোছায় মনে করেন এলোমেলো করে রাখা হলো, একটা চেয়ার ওইদিকে একটা চেয়ার এদিকে এইভাবে এলোমেলো করে রাখা হলো, তাহলে কি আপনি হাঁটার জায়গা পাবেন? পাবেন না। কিন্তু রুম কিন্তু সেম, জিনিসও সেম। ঠিক আছে, এইটাই হলো অর্গানাইজ করা। আপনার ডেটাবেজের মধ্যে ডেটাগুলো যত সুন্দর করে গুছিয়ে রাখবেন, কম জায়গার মধ্যে বেশি ডেটা ধরাতে পারবেন। আর যত আপনারা মানে এলোমেলো করে রাখবেন, যত জায়গা বেশি হোক না কেন আপনার প্রোডাক্ট কম ধরবে। বুঝতে পারছি? অ্যান্ড যেহেতু জায়গা বেশি নিবে তাহলে ক্লায়েন্টের খরচ বেড়ে যাবে। কেন? যত বড় স্পেস নেবে তাকে তত বেশি ডোমেন হোস্টিংয়ের পিছনে পে করতে হবে। ক্লিয়ার? এই প্রবলেমগুলো সমাধানের জন্য ডেভেলপারকে হায়ার করতে হয়। যদি এখন যে কথাগুলো বললাম স্পেস ম্যানেজমেন্টে, এগুলো ব্যাক এন্ড ডেভেলপাররা করে, এটা ফ্রন্ট এন্ড ডেভেলপারের কাজ না। বুঝতে পারছি? ওকে, এবার বলেন কার প্রশ্ন ছিল? So web developers get paid more than web designers. হ্যাঁ। But if you know both, then it's a pretty. হ্যাঁ, মাস্ট বি সবগুলোই জানতে হবে এবং সবগুলোর মধ্যে আমাদেরকে কাজ করতে হবে। তবে টাকার বেশি পাওয়ার ক্ষেত্রে বললে আমাদের ডেভেলপাররা বেশি পায়। অ্যান্ড এর মধ্যে আবার ক্যাটাগরাইজ আছে, ফ্রন্ট এন্ড ডেভেলপার, ব্যাক এন্ড ডেভেলপার, রাইট? এই একটা প্রজেক্টের ধরেন বাজেট হলো 3 লাখ টাকা। কয় লাখ টাকা? 3 লাখ টাকা। এর মধ্যে 2 লাখ টাকা ব্যাক এন্ড ডেভেলপারের, 1 লাখ টাকা ফ্রন্ট এন্ড ডেভেলপারের। বুঝতে পারছি? মানে তারা একটু কম পে পায়। কেন? বিকজ আমাদের ব্যাক এন্ড ডেভেলপারের লজিক বিল্ডিং এর দক্ষতা আবার ফ্রন্ট এন্ডের থেকে অনেক বেশি লাগে। যেমন ডেভেলপমেন্ট জগতে এন্ট্রি পয়েন্ট হলো ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট জগৎটা বিশাল বড় জগৎ। যেরকম আপনাদেরকে লাস্ট ক্লাসে বলছি না যে আপনি যদি শুধু ভ্যানিলা জেএস নিয়ে পড়ে থাকেন সারা জীবনও শেষ করতে পারবেন না, এত বড় একটা টপিক এই জিনিসটা। তো এই ডেভেলপমেন্ট জগতের এন্ট্রি পয়েন্ট হলো ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। এর নেক্সট স্টেপ হলো ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। তার নেক্সট স্টেপ হলো ডিএসএ, ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম, যেটা আমাদের সিএস এর মধ্যে শেখানো হয় কিন্তু খুবই কম পরিসরে, ওটা 0.01%ও না। বুঝতে পারছি? সেই সব কিছু অনেক বড় জগৎ পড়ে আছে। এগুলো নিয়ে সামনে অনেক বেশি গল্প করব, চিন্তা নেই। ঠিক আছে? ওকে, বলেন কার কি জানি বলার ছিল? ওয়েবসাইট মেক করার জন্য তো অনেক টেকনোলজি আছে, লাইক ওয়ার্ডপ্রেস আছে, শপিং আছে, ওগুলো অনেকটা চিপ রেট। ধরেন একজন ক্লায়েন্ট আমাকে বললো একটা ওয়েবসাইট মেক করতে আমার জন্য, তো আমি তাকে কি পার্থক্যগুলো বোঝাবো যে আপনি ওয়ার্ডপ্রেসের মধ্যে এগুলো পাবেন, আমার কাছে এইটা পাবেন, বা আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে কেন না করে আমার কাছে কেন করবেন? $200 রেখে আমাকে $1000 পে করবেন। ওকে, আচ্ছা আমি এখন প্রশ্নটা একটু বুঝাই দিই সবাইকে। ঠিক আছে, আমাদের ওয়েবসাইট বিল্ড করার জন্য বিভিন্ন টেকনোলজি আছে, যেরকম ওয়ার্ডপ্রেস, লিকুইড, শপিফাই আছে, তারপরে আমাদের আরো একটা টেকনোলজি আছে, নামটা ভুলে গেলাম, উইক্স না, একটা ট্রেন্ডি একটা আছে, ওয়েবফ্লো, অনেক জোস লেভেলের ওয়েবসাইট বানানো যায়। ঠিক আছে, এগুলো হলো সিএমএস। এগুলো কি? সিএমএস জিনিসটা কি? সিএমএস মানে হলো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। অ্যান্ড এগুলো দিয়ে ওয়েবসাইট বিল্ড করা থাকে, প্রিবিল্ড টেমপ্লেট থাকে, ওখানে জাস্ট কন্টেন্টগুলো চেঞ্জ করা হয়। ঠিক আছে, এখন এইটা বোঝার জন্য আমরা একটা উদাহরণ দেখব। আমরা সবাই প্যান্ট পরি না? অবভিয়াসলি প্যান্ট পরি। আবার আমরা শার্ট যারা পরি, ছেলেরা এটা বেশি রিলেট করতে পারবেন। ধরেন আপনি একটা শার্ট বা প্যান্ট শোরুম থেকে পারচেস করছেন। কোথা থেকে? শোরুম থেকে। আপনি শোরুম থেকে পারচেস করার পর ওটা কি আপনার গায়ে ফিটিং বসবে? 100% না। আপনার প্যানের হাই কাটতে হবে, অথবা আপনার শার্ট নিতে গেলে শার্টটা একটু চাপাই দিতে হবে, কোনো না কোনো কিছু করতে হবে। পারফেক্ট শার্ট প্যান্ট খুব কম পাওয়া যায়, রাইট? তো এটা ঠিক করার জন্য আপনি কার কাছে যাচ্ছেন? দর্জির কাছে যাচ্ছেন। দর্জির কাছে গিয়ে ওখান থেকে আপনার ফিটিংস অনুযায়ী আপনি কাপড়টাকে কাস্টমাইজ করে নিলেন এবং আপনি তখন স্বাচ্ছন্দ্যে পড়তে পারতেছেন, রাইট? কিন্তু সেম জিনিসটা আপনি শার্ট অথবা প্যান্টটা যদি দর্জির কাছ থেকে বানায় নেন, ওকে, তাহলে কি আপনার ফিটিং লুজ হওয়ার কোনো চান্স আছে? না, বিকজ সে মেপেই তো বানাবে। ওকে, তো সিএমএস টেকনোলজিগুলো হলো ওই শোরুমটা। সিএমএস টেকনোলজি কি? শোরুমটা। অ্যান্ড ওদের বানানো যে ওয়েবসাইট, এটা হলো ওই যে শোরুমের শার্ট প্যান্ট ওইটা। ঠিক আছে, এখন এর রিজনটা কি? সিএমএস টেকনোলজির মধ্যে আপনি খুবই লিমিটেশনের মধ্যে পড়ে যাবেন। যেমন তারা যেটা প্রোভাইড করবে এর বাইরে আপনি কিছু ইউজ করতে পারবেন না। যেমন ওয়ার্ডপ্রেসের মধ্যে বিভিন্ন প্লাগইনস ইউজ করতে হয়, বিভিন্ন রকমের কিছু আমাদেরকে ইউজ করতে হয়। ওগুলো ইউজ করা ছাড়া বা ওর বাইরে যদি আপনি কিছু করতে চান, ওগুলোর বাইরে কিছু করতে আপনি পারবেন না। এখন এই যে আমরা কাজগুলো করতেছি, করার পরে ধরেন একটা প্যাকেজ আছে ওয়ার্ডপ্রেসে, একটা প্লাগইনের প্যাকেজ আছে। ঠিক আছে, ওই প্লাগইনের প্যাকেজগুলোর মধ্যে টোটাল 10 টাইপের প্লাগইন আছে। কয় টাইপের? 10 টাইপের। এখন আপনি যে ওয়ার্ডপ্রেস থেকে ওই প্লাগইনটা ডাউনলোড করে 10 টাইপ তো আপনার লাগবে না, লাগবে একটা, তো আপনি একটা ইউজ করলেন। বাট ওটা যখন ডাউনলোড করলেন ওটা তো কোডিং করেই বানানো, নাকি গায়েবী পদ্ধতিতে আসছে? কোডিং করেই বানানো। তো আপনি যখন ওই প্লাগইনটা ডাউনলোড করলেন, ওখানে কয়টা প্লাগইন ছিল? 10টা। তার মানে 10টার কোড আপনার প্রজেক্টে চলে আসলো। ঠিক আছে, বাট এর মধ্যে ইউজ করলেন কয়টা? একটা। বাদ বাকি আনইউজ থাকলো কয়টা? 9টা। বাট ওই 9টার কোড থাকলো কিনা আপনার প্রজেক্টে? 100% থাকলো। যার ফলে কি হবে? আপনার প্রজেক্টের কোড ভারী হয়ে যাবে। কি হবে? ভারী হবে এবং মারাত্মক লেভেলে স্লো হবে। ক্লিয়ার? ওকে,
এখন আমি আপনাদের ওই দ্বিতীয় প্রশ্নটার উত্তর যে কেন ক্লায়েন্ট আমাদের এত কম দামি প্রজেক্ট বাদ দিয়ে কেন আমাদের কাছ থেকে প্রিমিয়াম প্রজেক্টগুলো নিবে, রাইট? দেখেন, ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট স্লো হয়, কি হয়? স্লো হয়। অ্যান্ড এখন যুগ চলতেছে রিয়াক্ট এবং নেক্সট.js এর। কিসের যুগ চলতেছে? রিয়াক্ট.js এবং নেক্সট.js এর। HTML CSS যুগ অনেক আগে পিছিয়ে গেছে, বাট যেহেতু ফান্ডামেন্টাল তাই আমাদেরকে এখনো শিখতে হবে। প্রায় 20-30টা 32টা ক্লাসের মতো আমরা রিয়াক্ট, HTML CSS এবং Vanilla.js শিখবো। কেন? ওই যে ফান্ডামেন্টাল যত বেশি স্ট্রং থাকবে রিয়াক্টে গিয়ে আপনি তত বেশি ভালো পারবেন, কেমন? অ্যান্ড এই জিনিসগুলো এখানে ইউজ হয়, তবে একটু ডিফারেন্ট ওয়েতে। তো যাই হোক, ওগুলো আমি পরে বলতেছি। তো ওয়ার্ডপ্রেসের এখনকার ওয়েবসাইটগুলো স্টিল HTML CSS এ, স্টিল কিসে? HTML CSS এ। বাট এখনকার যুগটা কিসের? ফাস্ট ওয়েবসাইটে। বুঝতে পারছি? আচ্ছা, তারপরে আমাদের ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটগুলো যখন আমরা বানাবো, ওগুলো ক্রাশ করার চান্স সব থেকে বেশি থাকে এবং ওগুলো অনেক বেশি স্লো থাকে। এখন কথা হলো স্যার স্লো থাক না, সমস্যা কি? ওয়েবসাইট তো, ব্যাপারটা এমনটা নয়। এই যে আমি আপনাদেরকে উদাহরণ দিলাম না যে আমাদের গুলিস্তানের মধ্যে 150-200 টাকায় পাঞ্জাবি পাওয়া যায়, আবার ইল্লিনের মধ্যে 3-4 হাজার টাকায় পাঞ্জাবি। কেন এত বড় ডিফারেন্স? প্লাস আরও পার্থক্য আছে। যেমন আপনি যখন ওইখান থেকে পারচেস করবেন, তখন আপনাকে পাঞ্জাবিটা যখন আপনি কিনলেন, তখন কেনার পর একটা পলিথিনের মধ্যে ধরাই দেবে, দেবে কি না? দেবে। বাট ইল্লিনের মধ্যে পাঞ্জাবিটা সুন্দর করে প্যাকেজিং করবে, তারপর ওদের সুন্দর ডিজাইনের সাদা কালারের আপনার ব্যাগটা দিবে, শপিং ব্যাগ, দেন আপনাকে দিবে। বুঝতে পারছি? তারপরে আপনার গুলিস্তানের প্রোডাক্টগুলো ওরা রাস্তার পাশে একটা কি বলে এটাকে, পাপোশ বা কিছু একটা বিছাই দিয়ে ওখানে রাখছে। বাট ইল্লিনের মধ্যে এসি দিছে, সুন্দর একটা ডেকোরেশন রুম রাখছে, ওইখানে সুন্দর করে শোকেস করছে প্রোডাক্টগুলো, রাইট? তো এই জিনিসগুলো কেন? কারণ আপনি যখন ওইখান থেকে একটা প্রোডাক্ট কেনার পর গায়ে দিবেন, তখন আপনার কনফিডেন্ট একটু লো থাকবে না? বলেন দেখি, যে গুলিস্তানের প্রোডাক্ট দেখলেও বোঝা যায় যে এগুলোর কোয়ালিটি একটু খারাপ, তাই না? বাট ইল্লিনের প্রোডাক্টগুলো ওই লেভেলেরই। তো তারা শুধুমাত্র কাস্টমারকে প্রোডাক্ট দিতে চায় না, তারা কাস্টমারকে একটা এক্সপিরিয়েন্স দিতে চায়। যাতে কি হবে, যাতে যখনই আমার কোনো কাউকে গিফট করার প্রয়োজন পড়বে, যখনই আমার নিজের কোনো প্রিমিয়াম পাঞ্জাবির প্রয়োজন পড়বে, তখন আমি কই যাব? ইল্লিনের কাছে যাব। বুঝতে পারছি? সেমভাবে ওয়েবসাইটের ক্ষেত্রে আমাদের যে বড় বড় ওয়েবসাইটগুলো আছে না, এই ওয়েবসাইটগুলোর মধ্যে আমাদের যেই ওয়েবসাইট ওনার আছে, তারা চায় তাদের ওয়েবসাইট যখন ভিজিট হবে, ইউজার একটা পারফেক্ট এক্সপিরিয়েন্স হোক। কি হোক? পারফেক্ট এক্সপিরিয়েন্স হোক। যেমন ধরেন আপনি রায়ান্সের মধ্যে একটা প্রোডাক্ট পারচেস করতে যাচ্ছেন। এখন নর্মালি যখন আমরা রায়ান্স থেকে কোনো প্রোডাক্ট পারচেস করি, তখন কি করি? শোরুম তো পাশেই, বাট আমরা কি এমনটা করি যে শোরুমে যাই, যে নেড়ে চেড়ে দেখি কোন প্রোডাক্টটা নিব, ওয়ারেন্টি কতদিন, ভাই এটার মধ্যে কতটুকু কী পাবো, এটা বলি না। আমরা কি করি? অনলাইনের মধ্যে ঘাটি। লেটস সে আপনার দরকার মাউস। কি দরকার? মাউস। আপনি এখান থেকে সার্চ করবেন মাউস। মাউস সার্চ করার পর এখানে অনেকগুলো মাউস আসবে। এই মাউসগুলোর মধ্যে কোনটা দেখতে ভালো, কোনটার ওয়ারেন্টি কতদিন, কোনটার প্রাইস কত না কত, এই জিনিসগুলো আপনি ওয়েবসাইট থেকে দেখে যান। তারপর ওইখানে গিয়ে জাস্ট বলেন যে ভাই আমার এই প্রোডাক্টটা লাগবে, আপনি বের করে দেন, তাই না? রাইট, মডেলটা বলি বা ছবিটাকে যে কোনো কিছু বলে তারা আমাকে প্রোডাক্টটা বের করে দেয়। আমরা কি কখনো এমন করছি যে ওইখানে গেছি, যা বলে যে ভাই আমার মাউস দেখান ভালো, কাপড়ের দোকানে যেমন করি, করছি না? তো এই জিনিসগুলোই তারা চায় যে আমার ইউজার এখান থেকে দেখবে, যার ফলে কি হবে, আমার যে ক্রাউড হওয়ার একটা সম্ভাবনা আমার স্টোরের মধ্যে, এটার কোনো ওয়ে নাই। কারণ আপনি তো বাসা থেকেই দেখতেছেন, জাস্ট কিনে পারচেস করে চলে আসবেন। তো বেশি গ্যাম জ্যাম হওয়ার কোনো সুযোগ আছে? নাই। আপনি জাস্ট প্রোডাক্টটা দেখে নিলেন, অ্যান্ড প্রোডাক্টের সব ডিটেলস এই জায়গায় আছে। বুঝতে পারছি? তো এই জিনিসটা তারা চায়। এবার আপনি মনে করেন সার্চ করলেন মাউস, এটা ঘুরতেছে তো ঘুরতেছে তো ঘুরতেছে তো ঘুরতেছে, কেমন লাগবে? মনে হয় তুলে আছাড় দেই রাইমসে ধরে, রাইট? এটা আরো বড় একটা উদাহরণ। মনে করেন ইউটিউবে আপনি কোনো একটা ভিডিও দেখতে ঢুকছেন, ওই আগে 2016-17 সালে যখন আমরা স্মার্টফোন ইউজ করতাম, রাইট? তখন তার 4G 3G ছিল না, তখন কি জি ছিল? 2G ছিল আই থিঙ্ক, রাইট? H+ আসতো, তাই না? তো ওইখানে ভিডিও একটা প্লে করার পর প্রথমে ধরেন আপনি একটা ভিডিও দেখতেছেন, একটা সংবাদ দেখতেছেন, হ্যাঁ, যে আজকে বাংলাদেশের মধ্যে বোমা হামলা হয়েছে, ঠিক আছে? বা মনে করেন আজকে বাংলাদেশে প্লেন ক্র্যাশ করছে। তো এই কথাটা যখন বলবে যে আজকে বাংলাদেশে, বলার পর একটু ঘুরতেছে, তারপরে বলবে প্লেন, তারপরে ঘুরতেছে, তারপরে ক্র্যাশ করছে, তারপরে ঘুরতেছে, তাই না? এরকম হইতো না? যারা আমরা ইউজ করছি তখন তো এটা এক্সপিরিয়েন্স করছি। এখন কি ওই জিনিসটা হয়? হওয়ার কোনো চান্স আছে? যদি ওইটা হয়, আপনি প্রচুর পরিমাণে বিরক্ত করবেন না? বলেন দেখি। তো এখন ট্রেন্ড চেঞ্জ হয়েছে, এখন ডিমান্ড চেঞ্জ হয়েছে। সেমভাবে আপনি যখন ওয়ার্ডপ্রেস দিয়ে কোনো একটা ওয়েবসাইট বিল্ড করতেছেন, তখন ওর মধ্যে অনেক আননেসেসারি কোড থাকে, অ্যান্ড ওইটা ব্যাক এন্ডে PHP রান হয়, ওয়ার্ডপ্রেসের ব্যাক এন্ডে PHP রান হয়, অ্যান্ড ওদের ফ্রন্ট এন্ডের মধ্যে HTML CSS এখনও এক্সিকিউট হচ্ছে। বুঝতে পারছেন? যার ফলে তাদের ওয়েবসাইট একটু স্লো হয়, একটু না ভালো লেভেলেরই স্লো হয়। যেমন আমাদের যখন ইন্টারনেট ব্লক আউট চলতেছিল, কেমন, তখন গত বছর আর কি, তো
কাজের ক্ষেত্রে অনেক সময় আমাকে অনেকগুলো ওয়েবসাইট রিসার্চ করতে হয় যে এই ওয়েবসাইটের মধ্যে এই জিনিসটা কেমনে হ্যান্ডেল করছে, এই জিনিসটা কেমনে হ্যান্ডেল করছে, এটার মধ্যে কী কী আছে না আছে, এই জিনিসগুলো রিসার্চ করতে হয়। তো তখন রিসার্চ করার সময় যে জিনিসগুলো দেখছি, ওয়ার্ডপ্রেসের যে ওয়েবসাইটগুলো ছিল সেগুলো অনেক স্লো লোড হচ্ছিল, বাট রিয়্যাক্ট দিয়ে যে ওয়েবসাইটগুলো বানানো হয়েছিল সেগুলো অনেক ফাস্ট লোড হচ্ছে। এটা একটা জলজান্ত উদাহরণ হলো ফেসবুক। আপনি আগে নিউজ ফিল্ড থেকে মেসেজ পেজে যেতে অনেক টাইম লাগতো না, বাট এখন সময় লাগে না, কারণ ফেসবুক তৈরি রিয়্যাক্ট দিয়ে, তাই না? আর মজার ব্যাপার কি জানেন, রিয়্যাক্ট তৈরি করছে ফেসবুক কোম্পানি, বুঝতে পারছেন? তো রিয়্যাক্টের ক্রিয়েটর কে? মেটা কোম্পানি। ক্লিয়ার? ওকে, সো এবার বুঝছেন যে কেন আমাদেরকে র কোডের ওয়েবসাইট ইউজ করতে হবে, কেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নয়। কিন্তু এখানে একটা কন্ডিশন আছে, যেমন সিকিউরিটি ইস্যু। রাইট, ওগুলো তো থাকবেই, সিকিউরিটি থেকে শুরু করে লো কোড থেকে শুরু করে অনেক কিছু থাকবে ওইখানের মধ্যে, যেগুলো আমরা র কোডের মধ্যে পাবো না। ওই যে দর্জিরটা অ্যান্ড প্রাইজিং চিন্তা করলে দর্জির কাপড় কিন্তু বেশি প্রাইস পড়ে, তাই না? যেমন আপনি যদি নর্মালি একটা পাঞ্জাবি কিনতে চান ভালো লেভেলে রেগুলার ইউজেসের জন্য 1.5 থেকে 2,000 টাকা পেয়ে যাবেন, বাট সেম পাঞ্জাবি আপনি দর্জির কাছ থেকে নিতে যান, কাপড় কিনতে আপনার 1,500 টাকা যাবে, আর দর্জিকে 800-1,000 টাকার মতো দিতে হবে, মানে দাম বেশি পড়তেছে আপনার। কিন্তু টিকে কোনটা বেশি? যেটা দর্জির কাছ থেকে বানিয়ে নিচ্ছি। ক্লিয়ার? না, এটা রং। ঠিক আছে, ওয়ার্ডপ্রেসের আপনারা দেখেন বেশি কেন, একটা সিম্পল জিনিস বুঝেন। প্রথমত অ্যালগোরিদম, আমি অ্যালগোরিদমের মধ্যে প্রথমে যাব না, আগে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো এই যে একটু আগে বললাম না যে আমাদের ম্যাক্সিমাম ওয়েবসাইটে তৈরি হয় বা আমাদের যে বিজনেসগুলো আছে তারা ওয়েবসাইটে বাজেট রাখে খুবই কম, 2-3 হাজার, 4 হাজার, 5 হাজার। বাংলাদেশের মধ্যে এটা বেশি। অ্যান্ড ফাইবার ব্যাপারে যাদের আইডিয়া আছে, ফাইবারের মধ্যে একটা কমন কথা আছে, ক্যান ইউ ডু ইট ফর 50? ওকে, মানে ভাই $50 এটা করতে পারবা? ওকে, $50 মানে আপনি কাটা গুড়ার পাপ 4,700-800-র মধ্যে এরকম কিছু একটা পাবেন। ওয়ার্ডপ্রেস না, আমি র কোডের কথা বলতেছি, ঠিক আছে? তো এই র কোডের ওয়েবসাইটগুলো 4-5 হাজার টাকায় দেওয়া একটু মানে নিজেরই তো কেমন 5,000 টাকায় কোড করবো, তাই না? এরকম একটা ফিলিং থাকে। দেখেন ওয়ার্ডপ্রেসে তখন তারা কি করে, যেহেতু এত কম বাজেটে, ধরেন একটা কমপ্লিট ই কমার্স ফুললি ফাংশনাল, ফুললি কি ফাংশনাল, এটা ফ্রন্ট ইন ব্যাক ইন সব কিছু মিলায় 1.5 থেকে 2 লাখ টাকা পড়বে। কত পড়বে? 1.5 থেকে 2 লাখ। কিন্তু ও কি করবে, 2 লাখ টাকা খরচ না করে 30,000 টাকা দিয়ে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিবে। বুঝতে পারছি? তারপরে যখন দেখবে যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা লোড নিতে পারতেছে না, বিজনেসের শুরুর দিকে কন্টিনিউ করতে পারবে। বুঝতে পারছেন? বিজনেসের শুরুর দিকে ইজিলি কন্টিনিউ করতে পারবে। যেভাবে আমরা একটা শার্ট কিনলাম, কেনার পর তারপর ওটা দর্জির কাছে নিয়ে যাই, ওটাও সেম, ওটাও ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট পারচেস করার পর ওরা কি করতে পারবে, এটা ইজিলি কন্টিনিউ করতে পারবে। বাট যখন বিজনেসটা ধীরে ধীরে গ্রো করবে, ওয়েবসাইটের ট্রাফিক অতিরিক্ত পরিমাণে বেশি হবে। অ্যান্ড একটা ট্রাফিক মানে শুধু ভিজিট করা, একটা ট্রাফিক মানে কি শুধু ভিজিট করা, আরেকটা ট্রাফিক মানে ওয়েবসাইটের মধ্যে অর্ডার করা থেকে শুরু করে সব কিছু, যেরকম দারাজ, এখানে হাজার হাজার অর্ডার প্রতিদিন আসতেছে, রাইট? তো এইরকম ট্রাফিক হ্যান্ডেল তখন ওই ওয়েবসাইটগুলো করতে পারবে না, তখন আবার আসতে হবে কার কাছে? র কোডারের কাছে। বুঝতে পারছি? তো এই যে কাজের কথা বললেন না, এটা অ্যালগোরিদমের কারণে হতে পারে যে ওয়ার্ডপ্রেসের মধ্যে আপনি যে জিনিসগুলো দেখেন যে ওয়ার্ডপ্রেস বেশি সার্চ করেন, তাই আপনার সামনে শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের কাজগুলো আসে। অ্যান্ড ওয়ার্ডপ্রেসের যখন একটা ওয়েবসাইট পারচেসও করে, তারপরে দেখবেন যে সবাই কিছুদিন পরে বা বিজনেস গ্রো করার পরে চলে আসে কার কাছে? র ডেভেলপারের কাছে। ঠিক আছে? অ্যান্ড ওয়ার্ডপ্রেসে কিছু কিছু ভালো লেভেলে ওয়ার্ডপ্রেস ডেভেলপার আমার সঙ্গে পরিচিত আছে, তো তাদের কিছু এলোমেলো কোড থাকে যেগুলো মারাত্মক লেভেলের হার্ম করে এবং কোডটাকে অযথা ভারী করে। কেমন? তো এবার বুঝছেন যে ওয়ার্ডপ্রেস এবং র কোডারের মধ্যে আমাদের পার্থক্য কি, অ্যান্ড কেন আমাদেরকে দ্বারা কাজ করানো হবে। আচ্ছা, আমরা আমাদের ক্লায়েন্টকে কিভাবে বোঝাবো, এই জিনিসগুলো আপনারা বোঝাবেন যে ক্লায়েন্টকে দেখেন ভাই আপনি এখন একটা ওয়েবসাইট বানাচ্ছেন, আপনার বিজনেস হতে হবে এখন চলবে, বাট পরবর্তীতে এটা লোড নিতে পারবে না, স্লো হয়ে যাবে, যার ফলে আপনার যারা ক্লায়েন্ট আছে তারা একটা ব্যাড এক্সপিরিয়েন্স পাবে। অ্যান্ড যেহেতু আপনার ক্লায়েন্ট ব্যাড এক্সপিরিয়েন্স পাবে, তখন স্বাভাবিকভাবে আপনার কাছে আসবে না, বিকজ যে প্রোডাক্ট আপনি সেল করতেছেন সেম প্রোডাক্ট তো আরও 10 জন সেল করতেছে, তো ওদেরকে ছেড়ে কেন আমি আপনার কাছে আসবো, রাইট? যাতে আপনি আমাকে একটা বেটার এক্সপিরিয়েন্স দেন, বেটার একটা সার্ভিস প্রোভাইড করেন, তাই না? এর জন্য আমাদের দরকার সিম্পলি র কোডের ওয়েবসাইট, যাতে আমরা ওয়েবসাইটটাকে অনেক বেশি ফাস্ট করতে পারি এবং ওয়েবসাইটের মধ্যে সিকিউরিটি ফুললি ইনশিওর করতে পারি। বুঝতে পারছেন? এইভাবে যখন বলবেন যার বাজেট থাকবে সে অটোমেটিক্যালি র কোড দিয়েই করবে, সে কখনো ওয়ার্ডপ্রেসে যাবে না। ঠিক আছে? কারণ ধরেন আমি 2 লাখ টাকার একটা প্রোডাক্ট বিল্ড করব, এটাকে আমি কোনো রিসার্চ ছাড়াই করব? বলেন তো, মাস্ট বি না। ধরেন আপনি 3 লাখ টাকা বা 2 লাখ টাকা দিয়ে একটা কম্পিউটার বিল্ড করতে চাচ্ছেন, এখন কম্পিউটার বিল্ড করতে গেলে প্রসেসর 2টা টাইপ পান, একটা AMD একটা ইন্টেল, এখন এর মধ্যে কোনটা নিলে ভালো হবে, এতগুলা জিপিউর মধ্যে কোন জিপিউটা নিলে ভালো হবে, এই সব কিছু রিসার্চ করে যান না। সেমভাবে একটা বিজনেসম্যান যখন 2 লাখ টাকা দিয়ে একটা ওয়েবসাইট বিল্ড করবে, সেই সব কিছু রিসার্চ করেই আসে। বুঝতে পারছেন? সো আপনাকে তখন এই জিনিসগুলো নিয়ে প্যারা হবে না। তবে লো বাজেটের দিকে শুরুর দিকে আপনারা ক্লায়েন্ট পাবেন, বাট যখন বড় হয়ে যাবেন 2-3 বছর কাজ করবেন, তখন আপনার কাছে বড় বড় ক্লায়েন্টগুলো আসবে। So it's best
for web developers and designers before they create a website to research first to understand about the matter before they create their website. ওকে, আমাদের এই জিনিসগুলো বুঝছেন সবাই? ঠিক আছে, এটা নিয়ে কোনো প্রশ্ন আছে? নাই। আর কিছু জিজ্ঞেস করা আছে? ঠিক আছে, তো আমাদের মেইনলি কাজ করতে হবে কি নিয়ে? ফ্রন্ট এন্ড ডেভেলপ। আচ্ছা স্যার মেবি ইংলিশ মিডিয়ামের এরকম স্টুডেন্ট, কথা বুঝতে প্রবলেম হচ্ছে? No. আচ্ছা ঠিক আছে, কথা যদি বুঝতে পারেন তাহলে ওকে, আর যদি কোথাও প্রবলেম হয় আমাকে বলবেন যে স্যার এই পার্টটা আমি বুঝি নাই। ঠিক আছে, ওকে। আপনাদের কোথাও প্রবলেম আছে? নেই, ঠিক আছে। তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইটের মধ্যে কোনো পার্থক্য কি না কি এই জিনিসগুলো বুঝছেন? এবার এখানে একটা কি প্রবলেম আমি একটু দেখাই আপনাদের। দেখেন এটা হলো ফুটার না, তাদের এই পার্টটাকে ফুটার বলে, ঠিক আছে? নিচের পার্টটাকে কি বলে? ফুটার বলে। এইখানে চিপার মধ্যে একটা ফেসবুকের লোগো আছে, দেখা যায়? ও যে এখন এখানে আমি কার্সর রাখি, দেখেন গায়েব হয়ে গেছে না? সো এই টাইপের প্রবলেমগুলো হয় কেন? এটা এই যে ইফেক্টটা আছে না স্যারেরা, এটাকে ডেভেলপার ভাষায় হুভার ইফেক্টও বলে, অনেকে যদি শুদ্ধ উচ্চারণ বলেন তাহলে হভার ইফেক্ট, ঠিক আছে? বাট আমরা বলবো হুভার ইফেক্ট। কেন? বিকজ ম্যাক্সিমাম ডেভেলপার এই জিনিসটা ইউজ করে না, এটা ওয়ার্ডপ্রেস দিয়ে না। তো আমরা যে কথাগুলো ইউজ করবো সেটা হলো, স্যার কি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন? ওকে, এই জন্য হয়তো এই রিলেটেড কোশ্চেন বেশি। আসলে আমার কিছু ক্লায়েন্ট আছে তো, আচ্ছা, আচ্ছা। ওদেরকে আমি মানে ডিরেক্ট বুঝাইছি, কিন্তু কি বুঝাবো, কিভাবে বুঝাবো এটা নিয়ে একটু কনফিউজ, তাই না? ওকে, এখন ক্লিয়ার হয়েছেন? আচ্ছা, তো এই কার্সর রাখলে যদি কোনো চেঞ্জ হয়, এই ইফেক্টটাকে কি বলে? হুভার ইফেক্ট বলতে পারেন, হভারও বলতে পারেন। যেহেতু ডেভেলপার কমিউনিটির মধ্যে আমরা হুভার ইফেক্ট বেশি বলি, হুভার, বাট ছোট বলছেন হভার, তো যেটাই বলেন কোনো সমস্যা নাই, ঠিক আছে? আরো মজার ব্যাপার কি জানেন? ডেভেলপারদের জন্মগত অধিকার হলো বানান ভুল করা আর উল্টাপাল্টা প্রনাউন্সিয়েশন করা, ঠিক আছে? আপনি যত ডেভেলপার দেখবেন যারা বড় বড় পর্যায়ে আছে, তারা এই উল্টাপাল্টা বানান করবে এবং বানানো ভুল করবে, স্বাভাবিক, ঠিক আছে? এটা তাদের জন্মগত অধিকার আর কি। যাই হোক, তো এইখানে এই প্রবলেমটা কি, এখানে একটা আইকন ইউজ করা হয়েছে যেটা হোভার করার পর এটার কালার এবং ব্যাকগ্রাউন্ডের কালার সেম দেওয়া হয়েছে, যার ফলে মিশে যাচ্ছে আর বোঝা যাচ্ছে না। ক্লিয়ার? আমরা এই জিনিসগুলো দেখবো এবং বড় বড় ইফেক্টগুলো প্র্যাকটিস করব। আচ্ছা, এবার আমরা কি কি শিখলাম আমাকে একটু বলেন দেখি। শুরু থেকে খাতা না পাল্টে দেখি আপনাদের কতটুকু মাথায় শক্তি আছে। কেমন বলেন, ওয়েবসাইট কাকে বলে? সবাই বলেন। আচ্ছা, অনেকে বলছেন, অনেকেই এমন করে মাথা না রেখেছেন। আচ্ছা দেখেন, ওয়েবসাইট হলো একটা পেজ অথবা মাল্টিপল পেজের সমষ্টি, ঠিক আছে? একটা পেজ, যদি একটা পেজ হয় তাহলে তো সাম করার কোনো প্রশ্নই আসে না। সাম মানে সমষ্টি, কোনো প্রশ্ন আসে না? এককে আপনি কি যোগ করবেন, রাইট? যখন মাল্টিপল পেজ থাকবে তখন সেটা সমষ্টি। বুঝতে পারছি সবাই? ওকে, তো ওয়েবসাইটে একটা পেজ থাকলেও ওয়েবসাইট, মাল্টিপল পেজ থাকলেও ওয়েবসাইট। ওয়েবসাইট বিল্ড করার প্রাইমারি টেকনোলজি কি? প্রাইমারি টেকনোলজি HTML, CSS, JavaScript। HTML এর কারেন্ট আপডেটেড ভার্সন কত? HTML 5। JavaScript এর কারেন্ট আপডেটেড ভার্সন কত? 6। এন্ড JavaScript এর 6 ভার্সনটা হলো ES6। ES6 এর মানে হলো ECMAScript 6। বুঝতে পারছি? ECMAScript, ECMA। ওকে, আপাতত জাস্ট শুনে রাখেন, এগুলো ডিটেলস শিখবো আমরা যখন জাভাস্ক্রিপ্টে চলে যাব 20টা ক্লাসের পর বা 18টা ক্লাসের পর, তখন দেখবেন যে এই জিনিসগুলো অনেক বেশি ইজি লাগবে এবং এগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, CSS এর আপডেটেড ভার্সন কত? 3। আর HTML এর বেসিক স্ট্রাকচার দেওয়া হয় কোনটা দিয়ে? HTML এর স্ট্রাকচার, দুঃখিত, ওয়েবসাইটে স্ট্রাকচার কি দিয়ে দিব? HTML দিয়ে। আর ওয়েবসাইটে সুন্দর করব, দেখতে ভালো লাগে কি দিয়ে? CSS দিয়ে। তারপর ওইটাকে অ্যালাইভ করব বা ডাইনামিক করব জাভাস্ক্রিপ্ট দিয়ে। শাবাশ, ওকে। তো চলেন এখন আমরা কাজগুলো শুরু করি। তো আমাদের কোড করার আগে সবার আগে একটা এনভায়রনমেন্ট সেটআপ করতে হবে। কি সেটআপ করতে হবে? এনভায়রনমেন্ট। এখন এনভায়রনমেন্টটা কেন এত বেশি ইম্পর্টেন্ট? সিম্পল জিনিস, দেখেন, আপনাকে যদি একটা গোয়াল ঘরে রাখা হয়, আপনি ঘুমাইতে পারবেন? অবভিয়াসলি না। আবার একটা গরুকে নিয়ে আসে আপনি আপনার বেডরুমে রাখেন, সে পরিষ্কার রাখবে না? ওরা লাঠি দেখা যদি বলেন যে একটা যদি নোংরা হয়েছে তো খবর আছে, সে পরিষ্কার রাখবে? মাজবে না। কেন? কারণ তার জায়গা হলো গোয়াল ঘরে, আপনার জায়গা হলো বেডরুমে। বুঝতে পারছি? বা আপনার জায়গা হলো আপনার রুমের ভিতরে। তো সেম ভাবেই আমাদের কোডগুলোকেও একটা জায়গার মধ্যে রেখে দিতে হবে। কেন? কারণ এই কোডটা আবার আমাকে হ্যান্ড ওভার করতে হবে না আমার ক্লায়েন্টকে অথবা আমার প্রজেক্ট ম্যানেজারকে। যদি জব করি প্রজেক্ট ম্যানেজার, যদি ফ্রিল্যান্স করি ক্লায়েন্ট। বুঝতে পারছি? তো এই হ্যান্ড ওভার করার সময় কি পুরো পিসি দিয়ে দিবেন নাকি অন্য কিছু দিবেন? শুধু ফোল্ডার দিব, রাইট? তো এই ফোল্ডারের মধ্যে আমার ওই পুরো এনভায়রনমেন্টটা রেখে দিতে হবে, যার ফলে আমার ওয়েবসাইট যেটা আছে এটাও ওয়েল অর্গানাইজ ভাবে রান হয় এবং সার্ভার ডিপ্লয় করা হবে, তখন যাতে সব কিছু ঠিকঠাক থাকে।
তো এই এনভায়রনমেন্টের জন্য আপনার লাগবে হলো একটা ফোল্ডার। তো ফোল্ডার কিভাবে ক্রিয়েট করে, ফাঁকা জায়গায় মাউসটা রেখে মাউসের এই যে পয়েন্টারটা দেখতে পাচ্ছি না, এটাকে বলা হয় কার্সর। কি বলা হয়? কার্সর। তো এই কার্সরটা ফাঁকা জায়গায় রেখে রাইট ক্লিক করবেন, তারপরে নিউতে গিয়ে ফোল্ডারে ক্লিক করবেন। বুঝতে পারছি? এরপরে এই ফোল্ডারটাকে রিনেম করবেন। কিভাবে? রাইট ক্লিক করে রিনেমে, ওকে, রিনেম করে আপনার প্রজেক্টের নেম দিবেন। বাট যেহেতু আজকে আমাদের কোনো প্রজেক্ট নেই, তাই আমরা দিব আজকে আমাদের ক্লাসের নাম্বার। কত নাম্বার? 2। বুঝতে পারছি? বাট যখন প্রজেক্ট করবো এটার নাম কিছু হবে, প্রজেক্টের নামে। এরপর এই ফোল্ডারের ভিতরে যাবেন, যাওয়ার পর আপনারা যেটা করবেন সেটা হলো একটু, হ্যাঁ, যেটা করবেন সেটা হলো এই ফাঁকা জায়গায় সাদা অংশটায় কার্সর রেখে আবার রাইট ক্লিক করবেন, দেন নিউয়ে গিয়ে একটা টেক্সট ডকুমেন্ট নেবেন। কি নেবেন? টেক্সট ডকুমেন্ট। এতটুকু বুঝছি সবাই? আচ্ছা, তো আমি কি করলাম? স্টেপ 1 ফোল্ডার ক্রিয়েট করলাম, স্টেপ 2 একটা টেক্সট ডকুমেন্ট ফাইল নিলাম। এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এইটা করার পর আমাকে যেটা করতে হবে, তার আগে আমাকে একটু বলেন দেখি আমাদের ওয়েবসাইট কোথায় রান হয়? ব্রাউজারে নাকি অন্য কোথাও? ওয়েবসাইট রান হয় আমার ব্রাউজারে। তার মানে একটু এদিকে নোটিস করলে দেখেন, আমি এখানে 3টা ফাইল নিছি না? এটার নাম কি? পাওয়ার পয়েন্ট। এটার নাম কি? টেক্সট ডকুমেন্ট। এটার নাম কি? এক্সেল শিট। তো আমি যদি এখানে ক্লিক করি, কোথায় নিয়ে যাচ্ছে? এক্সেলে। আমি যদি এখানে ক্লিক করি, কোথায় নিয়ে যাচ্ছে? পাওয়ার পয়েন্টে। আবার আমি যদি এখানে ক্লিক করি, কোথায় নিয়ে যাচ্ছে? টেক্সট ডকুমেন্টে। তো যেহেতু আমি ওয়েবসাইট বিল্ড করতেছি, তাই আমাকে এমন কিছু একটা নিতে হবে যেখানে ক্লিক করলে আমাকে ব্রাউজারে নিয়ে যায়, তাই না? তো এইটা কিভাবে করব? তার আগে আমাকে বুঝতে হবে এই জিনিসগুলো কিভাবে কাজ করতেছে। আমি যখন এইখানে ক্লিক করতেছি, সে চাইলে তো পাওয়ার পয়েন্ট ওপেন করতে পারতো, বাট সে ওপেন করলো সেইটাতেই যেটাতে আমি ক্লিক করছি। এটা কিভাবে, তাই না? দেখেন, আমরা মানুষকে যাতে ইজিলি চেনা যায় এই জন্য তাদের আইডি কার্ডের মধ্যে, এনআইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ডের মধ্যে একটা আইডি নম্বর দিই না, রাইট? সেম ভাবে আপনারা যে আমাদের স্টুডেন্ট, আপনাদের সবার আইডি কার্ডে কিন্তু নিজের একটা নাম্বার আছে, আইডি কার্ড নাম্বার আলাদা আছে, রাইট? তো এই জিনিসটা কেন? যাতে আমরা স্টুডেন্টদেরকে আইডেন্টিফাই করতে পারি। ধরেন আমি রাকিব নামে আমাদের এখানে ব্যাচের মধ্যে কেউ একজন আছে, কেউ আছেন? ওকে, স্যার আছে অলরেডি। তো ধরেন রাকিব নামে একজন আছে, রাকিব নামে আরো একজনকার আছে, রাইট? এখন আমি যদি রাকিবকে আইডেন্টিফাই করতে চাই, কিভাবে করব বলেন? যদি আমি নাম বলি, কারণ আইডি নাম দিয়ে বলবো না 2051 দাঁড়ান, এরা বলবো না, তো রাকিব 1 রাকিব 2, তাই না? তো এই যে এইভাবে আমরা তাদেরকে কি করলাম? ইউনিক আইডেন্টিফিকেশন দিয়ে দিলাম। সেম ভাবে আপনাদের ডেটাবেজের মধ্যে যাতে আপনাদেরকে আমরা খুঁজে পাই, কারণ ডেটাবেজের মধ্যে তো একটা রাকিব নাই, হাজার হাজার রাকিব আছে, এই জন্য আপনাদের আইডি কার্ড দেওয়া হয়। একইভাবে অ্যাপসের মধ্যেও তো আমাদের অনেকগুলো অ্যাপস থাকে, তো এইগুলোকে আইডেন্টিফাই করার জন্য আলাদা থাকে এক্সটেনশন নেম। কি নেম থাকে? এক্সটেনশন নেম। অ্যান্ড প্রতিটা এক্সটেনশন নেম আলাদা হয়, ঠিক আছে? টিএক্সটি ফাইলের জন্য আলাদা, পাওয়ার পয়েন্টের জন্য আলাদা, তারপরে আমাদের ওয়ার্ড ডকুমেন্টের জন্য আলাদা, এক্সেল শিটের জন্য আলাদা। বুঝতে পারছি? তো এই এক্সটেনশন নেমের মধ্যে চেঞ্জ করলে আমরা এমন কিছু একটা করতে পারবো যেটা আমার ব্রাউজারে নিয়ে যাবে, ঠিক আছে? অ্যান্ড যেটা দিয়ে আমি আমার ওয়েবসাইটে কোডগুলো রান করাতে পারবো। বুঝতে পারছি? ওকে, তো এটা কিভাবে করে? তো এক্সটেনশন নেম চেঞ্জ করার জন্য আগে আপনাকে এক্সটেনশন নেমটা দেখতে হবে না? দেখা ছাড়া চেঞ্জ করতে পারবেন না? তো যারা এটাতে কত আছে? উইন্ডোজ 10, যারা উইন্ডোজ 10 ইউজ করেন তারা চলে যাবেন উপরে ভিউতে। কোথায় যাবেন? ভিউতে ক্লিক করার পর এই যে এখানে ফাইল নেম এক্সটেনশন একটা পার্ট আসবে, ওকে? এটা জাস্ট চেক করে দিবেন একবার। তারপরে দেখেন এইখানে নতুন কিছু একটা আসছে, নিউ টেক্সট ডকুমেন্ট পার্ট ডট টিএক্সটি, তারপরে এইখানে ডট পিপিটিএক্স, তারপরে এইখানে এক্সএলএক্সএস এসএক্স। বুঝতে পারছি? তো এই যে ডটের পর যে নামটা আছে, ডটের ডান দিকের নামটাকে বলা হয় এক্সটেনশন নেম। বুঝতে পারছি? এন্ড এইটা প্রতিটা ফাইলের আলাদা হয়, প্রতিটা ফাইলের কি হয়? আলাদা হয়। যখন আমরা কোথাও ক্লিক করি তখন আমাদের যে অপারেটিং সিস্টেম আসে সে চেক করে এই ইউজারটা যে ক্লিক করলো, এই ক্লিকটা কোথায় করলো, ওর এক্সটেনশন নেমটা কি। সে যখন পেলো টিএক্সটি, তার মানে টেক্সট ডকুমেন্টটা রান করাও, যখন সে পেলো ডিওসিএক্স তখন ওয়ার্ড ডকুমেন্টটা রান করাও। বুঝতে পারছি সবাই? ওকে, তো বলেন কারো কোনো প্রশ্ন আছে? রাইট, এইখানে ভিউয়ে যাব, তারপরে এক্সটেনশন ফাইল নেম এক্সটেনশন। আর যারা 11 ইউজ করেন, কি ইউজ করেন? 11 ইউজ করেন তারাও সেম ভিউতে যাবেন, যাওয়ার পর এখানে দেখতে পাবেন শো মোর আই থিঙ্ক অপশন থাকবে, ওখানে ক্লিক করলেই আপনাদের ফাইল নেম এক্সটেনশনটা দেখায় দিবে। বুঝতে পারছি সবাই? আচ্ছা, এখন আমি এগুলোকে কেটে দিই, আর লাগবে না। তো আপনি কি নেবেন?
টেক্সট ডকুমেন্ট, অ্যান্ড এটা এক্সটেনশন নেম একবার অন করলেই হবে, বারবার করার প্রয়োজন নেই, ঠিক আছে? তো টেক্সট ডকুমেন্টটা নেওয়ার পর আপনি এটাকে রিনেম করবেন। কি করবেন? রিনেম কিভাবে করে, এখানে কার্সর রেখে রিনেম, অথবা এটাতে ক্লিক করে F2 তে চাপবেন। কিসে চাপবেন? F2, তাহলে অটো রিনেমের পার্টটা চলে আসবে, এটা শর্টকাট। এরপরে F2, রাইট, F2 কেউ চাইলে লিখে নিতে পারেন, হ্যাঁ, যদি প্রয়োজন পড়ে। তো এইখানে যে নামটা দেখতেছেন না, একদম আপনার যেই এক্সটেনশন নেম আছে পুরাটা সহ কেটে দিবেন, বুঝতে পারছি? এক্সটেনশন নেম সহ কেটে দিবেন। কেটে দেওয়ার পর লিখবেন হলো ইন্ডেক্স। কি লিখবেন? ইন্ডেক্স। তারপর লিখবেন হলো .html। কি লিখবেন? HTML। For professionals who know how to develop a web or design it, when they start creating the web from their company, do they also name it index? রাইট, এটা মাস্ট বি আমাদেরকে ইন্ডেক্স দিতে হয়, এবং সব সময় প্রফেশনাল কাজ করার জন্য ইন্ডেক্সই আমরা ইউজ করি। রাইট, আমরা যা স্ট্রাকচার করব সবগুলো আপডেটেড এবং সবথেকে প্রফেশনাল স্ট্রাকচার নিয়ে কাজ করব, বুঝতে পারছি? আচ্ছা, একটা মজার জিনিস বলি, দেখেন, আপনারা কোড করলে আউটপুট আসে এমন ওয়েবসাইট বিল্ড করা যাবে না, বুঝতে পারছি? যে কোড করলে আউটপুট আসে তার মানে আমার কাজ হয়েছে, এমনটা মোটেও না। কোড করার পর যে আউটপুটটা আসে ওটা প্রপারলি ওয়ার্ক করবে কিনা, ওয়ার্ক করলেও আমার প্রপার স্ট্রাকচার হয়েছে কিনা এটা মেনটেন করতে হবে আমাকে, বুঝতে পারছি? তো একটা কাজকে কোডিং এর মধ্যে হাজারভাবে করা যায়, এর মধ্যে যেটা সব থেকে প্রফেশনাল, যেটা আমাদের ডেভেলপার কমিউনিটির মধ্যে সব থেকে বেশি চলে, সেটা আমাকে মেনটেন করতে হবে। অ্যান্ড এই জায়গায় index.html আমাকে দিতে হবে। কেন দিতে হবে এটাতে আসবো। ওকে, তো আপনি ইন্টারে ক্লিক করার পর আপনাকে ইএসএ ক্লিক করতে হবে, বুঝতে পারছি? এখন লোগোটা চেঞ্জ হয়েছে না, পরিচিত লোগো। কি এটা? ক্রোমের লোগো। তবে আপনাদের ক্রোম নাও আসতে পারে, বুঝতে পারছি? এখন কত লোক স্যার আমাদের আসবে না কেন, আপনার তো আসলো। এই রিজনটা হলো আপনার পিসিতে যেটা ডিফল্ট ব্রাউজার সেট করা থাকবে সেটা আসবে। এখন ডিফল্ট ব্রাউজার কেমনে চেঞ্জ করে? চলে যাবেন সেটিংসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুগল থেকেও করে দেয়। ওকে, আচ্ছা, প্রবলেম, আমরা সেটিংস থেকে একটু দেখি। চলে যাবেন সেটিংসে যাওয়ার পর যাবেন হলো অ্যাপসে। কোথায় যাবেন? অ্যাপসে। তারপরে পাবেন ডিফল্ট অ্যাপস। কি পাবেন? ডিফল্ট অ্যাপস। ক্লিক করার পর এই যে এখানে ওয়েব ব্রাউজার দেখাচ্ছে, এখানে কোনটা সেট করা আছে? ক্রোম। এখন এটাকে মনে করেন আমি করে দিলাম হলো মাইক্রোসফট এজ, ঠিক আছে? ক্লিক করি, এবার এখানে দেখেন কার লোগো আসছে? মাইক্রোসফট এজ। তো আমরা ডিজাইনের জন্য আমাদের ক্রোম অনেক বেশি পরিমাণে আমাদেরকে অপরচুনিটিস তৈরি করে দেয়, অনেকগুলো আমরা এক্সটেনশন ইউজ করতে পারি। তাই আমরা সবসময় কিসে ডিজাইন করব? ক্রোমে। তো যাদের অন্য ব্রাউজার আসবে তারা চেঞ্জ করে নেবেন এখান থেকে। এতটুকু বুঝতে পারছি সবাই? ওকে।